আমরা তাহলে আজকে শুরু করছি আমাদের ফার্টিলাইজেশনের পরবর্তী ধাপ, অর্থাৎ প্রেগনেন্সি এবং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। তো সেক্ষেত্রে যেহেতু আমরা ইমপ্লান্টেশনের পরে বা রোপণের পরের ধাপগুলো শুরু করছি, তো আগের ক্লাসেই আমরা দেখেছি ফার্টিলাইজেশন কী করে হয়েছে ও ফার্টিলাইজেশনের পরে ইমপ্লান্টেশন অর্থাৎ রোপণ কী করে হয়েছে। সেক্ষেত্রে রোপণটা অর্থাৎ ইমপ্লান্টেশনটা আমি জাস্ট আরেকটা রিক্যাপ করব ছোট করে। সেক্ষেত্রে আজকে আমাদের টপিক হচ্ছে প্রেগনেন্সি আর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। প্রেগনেন্সি বা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট আমরা বুঝবো, তার একটু ফার্স্ট টাইমে আমি 3-4 মিনিটের জন্য ইমপ্লান্টেশনটাকে একটু রিক্যাপ করব। কপাল খারাপ, কালিগুলো বলছে এদের পুচকে পাচকেগুলো কার পড়িও না। অত বুঝতে পারে না বেশিরভাগ সময়, আর অন্য কালিগুলোতে কালি পর্যাপ্ত পরিমাণ। ইমপ্লান্টেশন বা বাংলায় বলবো রোপণ। সেক্ষেত্রে ইমপ্লান্টেশনে আমরা কালকেই দেখেছি, কি দেখলাম, যে অ্যাম্পুলাতে থাকছে ইমপ্লান্টেশনটা কালকে রাত্রে ক্লাসেই আমি বুঝিয়েছি, বা আগের ক্লাসটাতেই আমরা জেনেছি কি হচ্ছিল। এখান থেকে সেকেন্ডারি উসাইড রিলিজ হচ্ছিল জোনা পেলুসিডা কর্নার এরিয়াটা নিয়ে, অ্যাম্পুলাতে গিয়ে ওয়েট করছিল। দেন এখান থেকে মিলিয়ন মিলিয়ন শুক্রাণু এই অ্যাম্পুলাতে গিয়ে ফার্টিলাইজ করছিল। সেক্ষেত্রে কি বলেছিলাম, যে সেকেন্ডারি উসাইড বেরিয়ে যাওয়ার পর যে গ্রাফিয়ান ফলিকল থেকে যখন সেকেন্ডারি উসাইড বেরিয়ে গেল, তখন থেকে আমার শুরু হলো হচ্ছে কর্পাস লুটিয়াম। মানে গ্রাফিয়ান ফলিকলটা সেকেন্ডারি উসাইড বেরিয়ে যাওয়ার সাথে সাথে ও কি হচ্ছে, কর্পাস লুটিয়াম। সেক্ষেত্রে কর্পাস লুটিয়াম যখন হচ্ছে, তখন এই কর্পাস লুটিয়ামের কাজ কি হচ্ছিল, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ক্ষরণ করা। কতক্ষণ, যতক্ষণ না এখানে ইমপ্লান্টেশন অর্থাৎ প্লাসেন্টা গঠনটা সম্পূর্ণ হচ্ছে। তার মানে প্রায় আমি বলতে পারি যে এটা না, এইটা কর্পাস লুটিয়ামটা প্রায় 3 মাসের কাছাকাছি, যতক্ষণ না প্লাসেন্টা গঠন সম্পন্ন হচ্ছে ততক্ষণ এর দায়িত্ব ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজের দায়িত্ব নেই এই কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম পরবর্তীতে সেটা প্লাসেন্টাকে সেই দায়িত্বটা ট্রান্সফার করে দেয়। এটা গল্পের মূল মন্ত্র ছিল। সেক্ষেত্রে কর্পাস লুটিয়াম কে 3 মাস ধরে এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত কে করবে, সেটা নিয়ে আমরা শুরু করব আমাদের প্রেগনেন্সি। এবং পরবর্তীতে দেখব যে ব্লাস্টোসিস্ট রোপণের পর যে এমব্রায়ো হয়েছে, সেই এমব্রায়োটা 9 মাস 10 দিন ধরে বা এমব্রায়োটা ডেভেলপ হচ্ছে কি করে, এমব্রায়োর বিকাশ হচ্ছে কি করে, তারপরে আমরা বলবো ফিটাসের বিকাশ হচ্ছে কি করে। তাহলে শুরু করছি। তাহলে ইমপ্লান্টেশন কালকে রাত্রেবেলায় বা আগের ক্লাসেই যেহেতু আমি কমপ্লিট করেছি, তাই এটার উপরে আমি আর কোনো সময় কাটাতে চাইছি না। তাহলে এবার আমি চলে যাই হচ্ছে প্রেগনেন্সিতে। প্রেগনেন্সিতে যখন আমি যাব, তখন
কি হয়েছিল সেটাই এখন একটু বলি। তাহলে শুরু করছি হচ্ছে প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি যখন শুরু করছি আমরা দেখেছিলাম যে এই হচ্ছে পেরিমেট্রিয়ামের লেয়ার, এই আমার হচ্ছে মায়োমেট্রিয়ামের লেয়ার, এই হচ্ছে আমার এন্ডোমেট্রিয়ামের লেয়ার। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে গ্লাইকোজেন গুলো সঞ্চয় হয়েছিল এবং এখানে ব্লাস্টোসিস দশায় এন্ডোমেট্রিয়ামে রোপণ হয়েছিল। কদিন? 7 দিনের মাথায় রোপণ হয়েছিল। তার মানে 8তম দিন থেকে এখানে আমি প্রেগন্যান্সি হয়েছে ধরু শুরু করতে পারি। প্রেগনেন্ট, এই মা প্রেগন্যান্ট, ঠিক আছে, প্রেগনেন্ট হয়েছে। সেক্ষেত্রে আমরা এই ঘটনাগুলোই এবার এই এমব্রায়ো কিভাবে ডেভেলপ হচ্ছে এটাকেই আমরা জানতে চলেছি বা এটাকেই আমরা জানবো। ভিডিও অফ করে, ঠিক আছে। নয়তো এবার আমরা কি বলতে চলেছি, এবার এটাকে আমরা জুম করে দেখব। এটা এই পোর্শনটা, এবার আমি যে পোর্শনটা আঁকতে চলেছি সেটা যেন কারোর কনসেপ্ট হয়নি, ক্লিয়ার হয়নি, কোয়েশ্চেন ধরলে পাচ্ছি না, এরকম যেন না হয়। আমি যখন কোয়েশ্চেন করব তখন যেন কনসেপ্ট সবসময় ক্লিয়ার থাকে, কারণ আমি একটা পয়েন্ট ধরে 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 বোঝানোর চেষ্টা করছি। এমনও কিছু ইনফরমেশন এখানে বলবো যেটা এনসিআরটিতেই নেই, অর্থাৎ সেগুলো যেন পুরোটা মাথায় থাকে। সেক্ষেত্রে 7 দিনের পরে যখন রোপণ হলো, রোপণের পরবর্তী কি ঘটনাগুলো ঘটছে সেটা আমরা দেখব। রোপণের পরে অর্থাৎ ইমপ্লান্টেশনটাকেই আমরা যখন আঁকতে চলেছি তখন আমরা দেখছি ব্লাস্টোসিস্ট দশাতে, ব্লাস্টুলা দশা, ব্লাস্টুলা দশা, কোষটা কি? ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, ব্লাস্টোসিস। এইবার আমরা দেখব এই ব্লাস্টোসিসের গঠন, যেটা আমরা ইমপ্লান্টেশনে দেখেছিলাম যে কি গঠন নিয়ে ও এন্ডোমেট্রিয়ামে রোপণ হয়েছিল। সেই গঠনটা কি ছিল আমরা দেখেছিলাম। গঠনের মধ্যে ইনার সেল মাস ছিল, ইনার সেল মাস, আর তাছাড়া পরিধি বরাবর যে কোষগুলো সাজানো ছিল। আমি কিন্তু কোয়েশ্চেন ধরবো, তখন যদি না পাই না আমি এই অনলাইনেই গালাগালি দিয়ে দেবো, তখন ভীষণ মন খারাপ হবে। সামনাসামনি গালাগালি খাওয়া একরকম, আর অনলাইনে যেগুলো আপলোড হচ্ছে সেগুলোতে গালাগালি খাওয়া কিন্তু আর এক রকম, ঠিক আছে। সেক্ষেত্রে এটা হচ্ছে ট্রোফোব্লাস্ট, ট্রোফোব্লাস্ট। মাঝখানে যে ফাঁকা এরিয়া, ফাঁকা জায়গা, সেটাকে আমরা কি বলছিলাম? ব্লাস্টোসিল। সিল মানে হচ্ছে গহ্বর, যেটা ব্লাস্টোসিস্টের যেহেতু গহ্বর তাটা ব্লাস্টোসিল ছিল। এই ব্লাস্টোসিলটা গ্লাইকোজেনে ভরেছিল, গ্লাইকোজেন ফিল ছিল, গ্লাইকোজেন ফিল, গ্লাইকোজেন পূর্ণ, ক্লিয়ার, গ্লাইকোজেনে পূর্ণ ছিল। তাহলে মতো অবস্থায় ও ইমপ্ল্যান্ট হয়েছে, ঠিক আছে, মতো অবস্থায় ইমপ্ল্যান্ট হয়েছে। তার মানে আমি এক কথায় বলতে পারি এটা 7 নম্বর দিনের ঘটনা, 7তম দিনের ঘটনা। এইবার 8তম দিনের ঘটনা আমি এবার আঁকতে চলেছি। 8তম দিনে কি ঘটনা ঘটবে? 8তম দিনে ঘটনাটা কি ঘটবে
সবুজ দিয়ে করলাম, তাই না? তাহলে সবুজটা ইউজ করি। 8তম দিনে এই ট্রোফোব্লাস্ট এই লেয়ারটা দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে। কি এরকম? একটা লেয়ার হবে সাইটোট্রোফোব্লাস্ট আর একটা হবে সিনসিওট্রোফোব্লাস্ট। সিনসিওট্রোফোব্লাস্ট। ঠিক আছে? কেমন? সাইটোট্রোফোব্লাস্ট আর সিনসিওট্রোফোব্লাস্টটা কি? তার মানে এই পরিধি বরাবর এই কোষটা দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে। এই কেন? ভালো করে বুঝবে এই জায়গাটা, যেটা বোঝানোর চেষ্টা করছি এই পয়েন্টটা খুবই মনোযোগ সহকারে বুঝবে। সেক্ষেত্রে এই যে পয়েন্টটা, এটাকে কি বললাম? এটা হচ্ছে ট্রোফোপ্লাস্টের দুটো লেয়ার, একটা শুধু কোষ দিয়ে তৈরি আর একটা অসংখ্য নিউক্লিয়াস দিয়ে তৈরি, কিন্তু কোনো সেল দিয়ে তৈরি নয়। এবার আমরা ক্লাস 10-এ একটা টার্ম পড়েছি, যেটা আমাকে সৌরিক বলবে, যে কোষের শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হবে কিন্তু সাইটোকাইনেসিস হবে না, এমন প্রাণী কোষগুলোকে কি বলে? শুনতে পাচ্ছি না, মিউট করে। আমি কি অন্তর্যামী? কি শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হবে, অর্থাৎ শুধুমাত্র নিউক্লিয়াসের বারবার বিভাজন হবে কিন্তু কোনো রকম কোষ বিভাজন হবে না, এমন প্রাণী কোষকে কি বলা হয়? কি বলা হয়? আমরা ক্লাস 10-এ পড়েছি। এবার ইন্টারনেটে সার্চ করে যদি বলতে থাকিস তাহলে সেটা খুব লজ্জার। কে বলবে আমাকে? কে বলবে? হাত তোলো দেখি, কে বলবে? যে প্রাণী কোষে শুধুমাত্র নিউক্লিয়াস বারবার বিভাজন হবে কিন্তু কোনো রকম সাইটোকাইনেসিস হবে না এবং নতুন অপত্য কোষ তৈরি করবে না, তাহলে সেই একটা কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস যুক্ত হবে, এমন কোষ, প্রাণী কোষকে কি বলা হয়? কি বলা হয়? সিনশিয়াম বলা হয় না? সিনশিয়াম, তাই তো? আর প্রাণী যদি কোষ না হয়ে যদি সেটা উদ্ভিদ কোষ হতো তাহলে আমরা বলবো সিনোসাইট। পড়েছি সৌরিক? মনে পড়ছে? দাও পেটুতে একটা গুঁতো, দেখো গলা দিয়ে বেরোয় কিনা উত্তরগুলো, কারণ এগুলো তো পড়া, এগুলো ক্লাস আমি 10-এই সব বুঝিয়ে রেখেছি। যাই হোক, সেক্ষেত্রে এই একাধিক নিউক্লিয়াস যুক্ত ট্রোফোব্লাস্টকে আমরা বলবো সিনোসাইটোট্রোফোব্লাস্ট। সিনসাইটোট্রোফোব্লাস্ট। যেহেতু এটা ট্রোফোব্লাস্টের অংশ, তাই যেহেতু এটা সিনশিয়াম অর্থাৎ একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ, তাই এই ট্রোফোব্লাস্টের নাম হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট বা সিনসিওট্রোফোব্লাস্ট। আর যেখানে কোষের উপস্থিতি, যে পরিধি বরাবর ট্রোফোপ্লাস্টের একটা লেয়ার ছিল এবং এখনো রয়ে গেছে, কোষ বরাবর কোষগুলো, ট্রোফোপ্লাস্টের কোষগুলো রয়ে গেছে, এই লেয়ারটাকে আমরা বলবো সাইটোট্রোফোব্লাস্ট। সাইটোট্রোফোব্লাস্ট। তাহলে বোঝা গেছে? ডাউট ক্লিয়ার? এইবার আমাকে সৌরিক বলবে যে ট্রোফোপ্লাস্টের আমি কটা লেয়ার আঁকলাম এবং কি কি। ট্রোফোপ্লাস্টের কটা লেয়ার আঁকলাম, কি কি বলো, শুনছি। দুটো লেয়ার, কি কি? সিনসিওট্রোফোব্লাস্ট। তাহলে সিনসিওট্রোফোব্লাস্ট কাকে বলছে যদি জিজ্ঞেস করে? সিনসিওট্রোফোব্লাস্ট কাকে বলে? বাইরের অংশকে বললেই হবে? বলতে হবে
ট্রোফোপ্লাস্টের যে লেয়ারে একাধিক নিউক্লিয়াসের উপস্থিতি, সেই লেয়ারটাকে আমরা বলবো সিনসিওট্রোফোপ্লাস্ট। এবং ট্রোফোপ্লাস্টের যে লেয়ারে শুধুমাত্র ট্রোফোপ্লাস্টের কোষের উপস্থিতি দেখা যায়, তাকে আমরা বলবো সাইটোট্রোফোপ্লাস্ট। নেক্সট কোয়েশ্চেন গুলো আমি ধরবো হচ্ছে আদিকে। আছে না আছে ওরা তো পড়ে, ওরা তোর থেকে বেশি মনোযোগী, ওরা পড়ুক না পড়ুক ওরা অ্যান্সার করতে পারে। ছবি দেখা না গেলেও ওরা তোর থেকে বেশি মনোযোগী। যাই হোক, সেক্ষেত্রে সাইটোট্রোফোব্লাস্ট গেল। এই সাইটোট্রোফোব্লাস্ট যাওয়ার পর আমরা এবার নেক্সট কাকে ধরবো? ইনার সেল মাসকে ধরবো। ঠিক আছে, ইনার সেল মাস, এই যে ইনার সেল মাস, যেখানে আমাদের ব্লাস্টোসিস্টের একগুচ্ছ কোষ এক জায়গায় হয়ে গেছিল, এবং আমি বলেছিলাম এই কোষগুচ্ছ থেকে কোষগুচ্ছরই টোটিপোটেন্ট ক্ষমতা আছে, অর্থাৎ এই টোটিপোটেন্ট ক্ষমতা দিয়েই একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হয়। তো এই ইনার সেল মাস দুটো লেয়ারে ভাগ হয়ে যায়, এই একটা লেয়ারে ভাগ হয়ে যাবে এবং এই একটা লেয়ারে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ইনার সেল মাস দুটো লেয়ারে ভাগ হয়ে যায়। একটা কি? একটা হচ্ছে এপিব্লাস্ট, আর একটা লেয়ার যেটা বলবো সেটা হচ্ছে হাইপোব্লাস্ট। ঠিক আছে, হাইপো মানে নিচে। তাহলে এই উপরের অংশটাকে আমরা বলবো এপিব্লাস্ট এবং নিচের অংশটাকে আমরা বলবো হাইপোব্লাস্ট। যদি এই লেখাটা এখানে লেখা উচিত হয়নি, যাই হোক, তাহলে হাইপোব্লাস্ট। তাহলে আরেকবার 1 মিনিটের জন্য সামারি করছি। কি সামারি করতে চলেছি? সেটা হচ্ছে ট্রোফোব্লাস্টকে দুটো লেয়ারে ভাগ করা গেছে, সিনসিওট্রোফোব্লাস্ট আর সাইটোট্রোফোব্লাস্ট, এবং ইনার সেল মাসটাকে আবার দুটো পার্টে ভাগ করা গেছে, সেটা হচ্ছে হাইপোব্লাস্ট, এপিব্লাস্ট এন্ড হাইপোব্লাস্ট। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক, পরের কোয়েশ্চেনটা আদি রেডি থাকো, নেক্সট কোয়েশ্চেনটা শুরু করব। ঠিক আছে, এই হাইপোব্লাস্ট কোষ দেখা যাচ্ছে ডেভেলপের পরে যে স্টেপটা দেখাবে, আমি আর এই ছবিটা এখানে আঁকছি না, জাস্ট সিনসিওট্রোফোব্লাস্ট রয়েছে, তারপরে হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট গুলো রয়েছে। ঠিক আছে, দিয়ে যে এপিব্লাস্ট, ঠিক আছে, যে এপিব্লাস্টটা আছে সেটা একটু ঘুরে গিয়ে ফাঁকা স্থান তৈরি করে এরকম একটা ডাম্বেল আকৃতি হবে। তার মানে মা যখন তাওয়াতে রুটি করে, রুটি যখন ফোলে, সেই রুটি ফোলাগুলো কেমন হয়? ভেতরে হাওয়া ঢুকে উপরে পাটটা উঁচু হয়ে যায় আর নিচে একটা পাট তৈরি হয়। মানে আমি যদি ছিঁড়ে ফেলি তাহলে একটা হাতে একটা রুটির দুটো অংশ উঠে আসবে। তেমনি এখানেও তাই, এটা এপিব্লাস্টেরই কোষ, সেই কোষগুলো একটু ফেপে গিয়ে মানে দূরে সরে গিয়ে একটা মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করে। তাহলে এই অংশটার নাম এপিব্লাস্ট, এপিব্লাস্টই আছে। ঠিক আছে, কিন্তু যে অংশটা ও ঘুরে একটু ফাঁকা জায়গা তৈরি করে দিল, সেই অংশটাকে আমরা বলবো অ্যামনিয়ন। এটা কিন্তু আমাদের টেক্সট বইতে নেই, তারপরেও আমরা এই পার্টটা বুঝবো, কারণ হচ্ছে আগের দিন আমাকে ইউভি কোয়েশ্চেন করেছিল প্লাসেন্টা কি করে গঠন হয়। সেই প্লাসেন্টা বোঝাতে গেলে আমাকে এই জিনিসপত্র না বোঝালে কিন্তু প্লাসেন্টার গঠন সঠিকভাবে বোঝা যাবে না। তার জন্যই এই জিনিসটাকে বুঝতে হবে, এবং এখান থেকে নিট এক্সামগুলোতে কোয়েশ্চেনও দেয়, সিলেবাসে নেই তবু কোয়েশ্চেন দেয়। তাহলে কি হলো? তাহলে এই এপিব্লাস্টটা আবার দুটো অংশ তৈরি করলো, এক এপিব্লাস্টই আছে, আর এপিব্লাস্টের সেলগুলো আরো গোলাকৃতি হয়ে ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি করলো। এই অংশটাকে আমরা নাম দিয়েছি অ্যামনিয়ন, আর এখানে ফ্লুইডে ভর্তি হয়ে যাবে, অর্থাৎ তরল পদার্থে পরিপূর্ণ হয়ে যাবে। এই অংশটা তরল পদার্থে পূর্ণ হয়ে যাবে, এটাকে আমরা বলবো অ্যামনিওটিক ফ্লুইড। লিখে রাখি, এটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। ঠিক আছে, ফ্লুইড অর্থাৎ অ্যামনিওটিক তরল। ক্লিয়ার? আর একটা
একটা পার্ট আমার কি আছে, আর একটা পার্ট আমার আছে হচ্ছে হাইপোব্লাস্ট। ঠিক আছে, হাইপোব্লাস্টও কি করবে, হাইপোব্লাস্ট যেমন ছিল তেমন থাকছে, কিন্তু পুরো ব্লাস্টোসিল, আমরা বলেছিলাম এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়েছিল, ব্লাস্টোসিল। ঠিক আছে, এই ফাঁকা জায়গাকে কি বলা হয়েছিল, ব্লাস্টোসিল। অভিজিৎ এসছে মনে হয় ক্লাসে। দেরি করে ফেলেছ, ক্লাসে দেরি হলে মুশকিল, পাঠ পড়াতে শুরু করব তখন আবার বুঝতে পারবে না। সেক্ষেত্রে এই হাইপোব্লাস্ট কি করছিল, পুরো ব্লাস্টোসিলকে জুড়ে, এই যে ব্লাস্টোসিলটা কোথায় এটা যেন আবার কনফিউশন না হয়, ওই ব্লাস্টুলা দশাতেই যে ব্লাস্টোসিস তৈরি হয়েছিল, সেই ব্লাস্টোসিসের ভেতরে যে ব্লাস্টোসিল ছিল সেই সিলের কথাই বলছি। তাহলে হাইপোব্লাস্ট পুরো ব্লাস্টোসিলকে ঘিরে ঠিক এরকম অবস্থায় চলে আসে। ঠিক আছে, কেমন অবস্থায়, মানে পুরো কোষটা ওই ফাঁকা জায়গাটাকে একদম আবদ্ধ করে নেয় বা জুড়ে নেয়। ঠিক আছে, তাহলে এই অংশটার নামকরণ কি করা যায়, হাইপোব্লাস্ট, হাইপোব্লাস্টি, সেখানে কোনো প্রশ্ন নেই, হাইপোব্লাস্ট হাইপোব্লাস্টি রয়ে গেছে। এবং হাইপোব্লাস্টের যে কোষগুলো আবার একটু ছড়িয়ে ছিটিয়ে পুরো ব্লাস্টোসিলকে কভার করে দিল, সেই জায়গাটাকে বলা হচ্ছে যে ইয়ক স্যাক। ইয়ক স্যাক বাংলাতে যাকে বলবো কুসুম থলি, কুসুম থলি। ঠিক আছে, পরবর্তীতে দেখা যাবে যে এই কুসুম থলি ডিজেনারেট হয়ে যাবে, অর্থাৎ পুষ্টি টুষ্টি দেবে, এটা সেটা তৈরি করে নষ্ট হয়ে যাবে। যেখান থেকে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হবে, পূর্ণাঙ্গ আমি তৈরি হয়েছি, তোমরা তৈরি হয়েছো, তার মূল কারণ হিসাবে এপিব্লাস্টই রয়ে যাবে। তাহলে তোমাদেরকে যদি একটা এমসিকিউ দেয় যে এপিব্লাস্ট বা পূর্ণাঙ্গ জীব কোন অংশ থেকে তৈরি হয়, অপশনগুলো দেখে যদি দেখো এপিব্লাস্ট লেখা আছে, এপিব্লাস্ট। যদি বলতে থাকো যে হাইপোব্লাস্ট, হাইপোব্লাস্ট কিন্তু জাস্ট পুষ্টি দেবে বা আদার্স কাজগুলো কমপ্লিট করবে, কিন্তু পূর্ণাঙ্গ জীব তৈরির যে ঘটনাটা বা ক্ষমতাটা, সেটা কিন্তু শুধুমাত্র এপিব্লাস্টেরই আছে। এটা গেল। তাহলে এইবার আমাকে এবার উত্তর দেওয়া হচ্ছে শঙ্কর। শঙ্কর বলো যে আমি ইনার সেলমাসকে কটা ভাগে ভাগ করেছি এবং সেই ভাগগুলোকে আবার ফার্দার একটা ভাগ করেছি, দুটোকেই বলো। বলো, ভিডিও অন করো, করে ওটাকে কমপ্লিট করো। ঠিক, অ্যামনিওটিক, হ্যাঁ ঠিক, ভেরি গুড, বাহ ভেরি গুড। বাদ বাকি ইউভি বলো, ইউভি বলো, হাইপোব্লাস্টের পরিস্থিতিটা কি হলো সেটা বলো। আর ওটাকে কি বলে, নামটাকে কি বলে, কুসুমথলি বা ইংলিশে বলে ইয়ক স্যাক। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা কি দেখব, এই যে ঘটনাটা দেখলে, মানে এই 7তম দিনের যে ঘটনাটা, এই ঘটনা আর এই ঘটনার মধ্যে পার্থক্য শুধুমাত্র একদিনের, 7th ডে, 8মতম দিনেই তুমি এই ঘটনাটা দেখতে পাবে। মানে একদিনের মধ্যে মোটামুটি এই স্টেজ থেকে এই স্টেজে চলে আসে, মাত্র একদিনের পার্থক্য। তার মানে যখনই এ তৈরি হলো, 8মতম দিন থেকেই কিন্তু শুরু হবে এই সিজি ক্ষরণ। কালকেই বলেছিলাম, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন। এটা কি ছবি তুলে নেবে, আমি সরে যাচ্ছি, ছবি তুলে নিতে পারো।
হলে আমাকে জানাও। কমপ্লিট? কেউ তো বলো যে কমপ্লিট। আচ্ছা, সেই গুরু দায়িত্বটা কে নিল? গুরু দায়িত্বটা, স্ক্রিনশটের গুরু দায়িত্বটা? আচ্ছা, আবার আবার সরে যেতে হবে, দাঁড়াও। ঠিক আছে, নাও। আচ্ছা, এইবার একটা জিনিস হবে, সেটা হচ্ছে এই ছবিটা এবার একটু কোন কালি দিয়ে করি, ব্লু কালিটা দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে অষ্টমতম দিনে এই ঘটনা ঘটার পর নেক্সট ডে থেকে শুরু হবে আর একটা জিনিস। কি জিনিস শুরু হবে? সেটা হচ্ছে বাদ বাকি যে ফাঁকা ব্লাস্টোসিলে তো আর বাদ বাকি ফাঁকা জায়গা রয়ে গেল, কারণ আমি দেখো কতটুকু এঁকেছি, এই ব্লাস্টোসিলে এতটুকু জায়গা এঁকেছি, এতটুকু, আর ও তো অল্প একটু ফুলেছে অ্যামনিয়ন এবং অ্যামনিওটিক ফ্লুইড তৈরি করে চল। তাহলে বাদ বাকি ফাঁকা স্থান, এই যে বাদ বাকি যে ফাঁকা স্থানগুলো রয়েছে, এগুলো ওই এপিব্লাস্টের সেল দিয়ে পূর্ণ হয়ে যাবে। এই হাইপোব্লাস্টের সেল দিয়ে পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, পুরো ব্লাস্টোসিস্টকে কভার করে ফেললো বাদ বাকি জিনিস দিয়ে। ঠিক আছে, বাদ বাকি জিনিস দিয়ে যখন কভার করে ফেললো, তখন এইকে বলবো, এটা কি বোঝা গেল? যেটা ব্লু কালার রেখেছি, বাদ বাকি যতটা ফাঁকা স্থান ছিল সব এই কোষগুলো এই জায়গা দখল করে নিল। ঠিক আছে, ও এখন এত লেটে আসলো। কি হলো বলো? ও আচ্ছা, আবার কি বলবি? তাহলে কি বললাম, যে এই হাইপোব্লাস্টেরই কোষগুলো এই বাদবাকি ফাঁকা স্থানগুলোকে যখন কভার করে নিল, তখন এই কভারকৃত অংশকে আমরা তখন বলবো এক্সট্রা মেসোডার্ম। এক্সট্রা মেসোডার্ম, DERM, ডার্ম, এক্সট্রা মেসোডার্ম। ঠিক আছে, এইবার নেক্সট স্টেপটা আমি আঁকছি। তাহলে এই স্টেপটা কি মুছে দেবো? এই স্টেপটা মুছে দিলে তাহলে এই পরবর্তী অংশটা এর জায়গায় আঁকতে পারি। মুছে দেব, মুছে দিই। ওকে, ঠিক আছে, ব্যাপারটা বোঝো। এটা কিন্তু আবার এনসিইআরটিতে খুঁজতে যেও না, খুঁজেও দেখা যাচ্ছে পেলে না, তখন বলে ভুলভাল পড়িয়েছে, নেই এনসিইআরটিতে। এইবার আমরা দেখব এর পরবর্তী যেটা হচ্ছে, এটা গেল এপিব্লাস্ট, অ্যামনিয়ন ঘুরে অ্যামনিওটিক ফ্লুইড করলো, আর হাইপোব্লাস্ট কুসুমথলি তৈরি করলো। বাদ বাকি অংশগুলো যেটা এক্সট্রা মেসোডার্ম, সেই এক্সট্রা মেসোডার্ম সমস্ত অংশটা কভার করে নিল। ঠিক আছে, সমস্ত অংশটা যখন কভার করে নিল, পরবর্তীতে কি বল বল কি বোর্ডটা বোঝা যাচ্ছে না কি? পরিষ্কার না? আগে ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই তো দেখছি। আচ্ছা, তাহলে এখানে এবার বোঝা যাচ্ছে? তাহলে এই সমস্ত ব্লাস্টোসিলের বাকি অংশগুলো আমার কি তৈরি করলো?
এক্সট্রা মেসোডার্ম কি হচ্ছে? কে পাকামো করছে? এক্সট্রা মেসোডার্ম যখন হচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই অংশটা কিছু কিছু অংশ ডিজেনারেট হয়ে, অর্থাৎ ফাঁকা হয়ে, ওই সেই ফাঁকা স্থান, যেমন এইসব ফাঁকা স্থান তৈরি করছিল, সেই একই পদ্ধতিতে ফাঁকা করে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই অংশটুকুই লেগে আছে। আমি যদি ভালো করে এই জিনিসটা, তার মানে প্রথমে যেটা মুছে দিলাম সেটা ভুল না, আমি বলছি প্রথমে ছিলে থাকার পর সেটা পরবর্তীতে ফাঁকা হয়ে জাস্ট দেখা যাচ্ছে যে এই বরাবর এক্সট্রা মেসোডার্মগুলো রয়ে গেছে। ঠিক আছে, এই বরাবর এক্সট্রা মেসোডার্ম রয়ে গেছে, আরও রয়েছে, আরও পাশ বরাবর এগুলোও রয়ে গেছে, এইগুলো এক্সট্রা মেসোডার্ম লেয়ার হিসাবে এগুলোও রয়ে গেছে, কিন্তু সব থেকে বেশি রয়ে গেছে এই পাশ বরাবর, এই পাশ বরাবর এই মেসোডার্মের লেয়ারগুলো বেশি রয়ে গেছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এটা এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করছে। ফিঙ্গার লাইক প্রজেকশন যখন তৈরি আমার হচ্ছে, তখন এর মধ্যে কি কি আছে? ফিঙ্গার লাইক প্রজেকশন, এই যে ট্রোফোব্লাস্ট আছে, তার মানে এটা ছিল কি সিনসিও ট্রোফোব্লাস্ট, তাই তো? এই যে ট্রোফোব্লাস্ট, এই যে এইটা ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি হচ্ছে, তাহলে সিনসিও ট্রোফোব্লাস্ট ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করছে, তার মানে এটা আমি বলতে পারি সিনসিও ট্রোফোব্লাস্টি। সিনসিও ট্রোফোব্লাস্ট। এপিব্লাস্টের অংশ, এই যে এপিব্লাস্টের অংশ না, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনটা সেটা হচ্ছে এই সিনসিও ট্রোফোব্লাস্টের অংশ, অর্থাৎ এই যে একাধিক নিউক্লিয়াস যুক্ত যে স্তরটা ছিল তাকে ফিঙ্গার লাইক প্রজেকশনে পরিণত করা হয়েছে। বোঝা গেছে? তাকে ফিঙ্গার লাইক প্রজেকশনে পরিণত করা হয়েছে। এখানে কি কোনো বুঝতে ডাউট আছে? হ্যাঁ, ডাউট থাকলে বলতে হবে। হ্যাঁ বলো, কি কোয়েশ্চেন? হাত তুলছো, বলো। কোনটা? এই যে মাঝখানে যে অংশটা, ওটা এই যে এই ফিঙ্গার লাইক প্রজেকশনটা হবে মেনলি যে অংশটা দিয়ে ও মায়ের সাথে অ্যাটাচড হতে চাইবে। ঠিক আছে, আমি এরকম একটা গোল মতো জিনিস, আমি এই অংশটা সরি, এবার সেক্ষেত্রে আমি এই অংশটা ঢুকিয়ে দিলাম, তাহলে আমার এই দিকটাই তৈরি হবে। আমি এই অংশটা ঢুকিয়ে দিলাম, তাহলে আমার এই দিকটা তৈরি হবে। বোঝা যাচ্ছে? ডাউট ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন আছে? নেই তো? সেটা আমি যদি এখানেও আঁকি এই বরাবর, ঠিক আছে, তাহলে এক্সট্রা মেসোডার্মের একটা লেয়ার থাকছে, সিনসিও ট্রোফোব্লাস্ট গুলো ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করছে, আর কি তৈরি করছে? আর হচ্ছে এই যে ভেতরের দিকে যে ট্রোফোব্লাস্টের যে লেয়ারটা ছিল, এই যে সাইটোট্রোফোব্লাস্ট, সেই লেয়ারটাও তো আমার এখনো ডেস্ট্রয় হয়নি, সেটাও তো আমার রয়ে যাচ্ছে। সরি, সেটা হচ্ছে বাইরের দিক থেকে, এক্সট্রা মেমব্রেনিকের বাইরে, মানে এই বরাবর। এটা ছবিটা আরেকটু ক্লিয়ার করি, তাহলে ছবিটা পরে যখন তোমরা বাড়িতে বসে দেখবে তখন একটু ভালো বুঝতে পারবে। ঠিক আছে, প্রথমে কি করলাম? প্রথমে আমি সিনসিও ট্রোফোব্লাস্টকে আঁকলাম। সিনসিও ট্রোফোব্লাস্টটাই ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করলো, ফিঙ্গার লাইক প্রজেকশন। ঠিক আছে, এই গেল সিনসিও ট্রোফোব্লাস্ট। এইবার আমি আঁকছি হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্টের যে লেয়ারটা পরিধি বরাবর ছিল সেই লেয়ারটা, তাহলে এটাকে আমরা বলছি সাইটোট্রোফোব্লাস্ট, এটা সিনসিও ট্রোফোব্লাস্ট।
সাইটোট্রোফোব্লাস্ট। এইবার আসবে হচ্ছে আমার ইনার সেল মাসটা দুটো ভাগে ভাগ হয়েছিল, হাইপো ছিল আর এপি ছিল। এই বরাবর আমার এক্সট্রা মেসোনিক এক্সট্রা মেসোডার্ম গুলো রয়ে গেছে, আর এই বরাবর অর্থাৎ আমি যদি অন্য একটা কাল ইউজ করি তা এই জায়গায় এক্সট্রা মেসোডার্ম গুলো রয়ে গেছে, আরো ধার বরাবর কিছু এক্সট্রা মেসোডার্মের লেয়ার রয়ে গেছে, কিন্তু প্রথমে যতটা আবির্ভাব হয়েছিল ততটা না, অল্প পরিমাণ রয়ে গেছে, কিন্তু এই বরাবর সব থেকে বেশি রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এক্সট্রা মেসোডার্ম কোনটা? এইটা। সিনসিও ট্রোফোব্লাস্ট কোনটা? এই যে যেখানে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষের অবস্থান করছে সেটা হচ্ছে সিনসিও ট্রোফোব্লাস্ট। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম সিনসিও ট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট, এই যে এই লেয়ারটা পেলাম সাইটোট্রোফোব্লাস্ট, আর এক্সট্রা মেসোনিক ডার্ম বা এক্সট্রা মেসোডার্ম পেলাম। এই তিনটেকে একসাথে আমরা কি বলবো? কোরিয়ন। কোরিয়ন, কোরিয়ন, কোরিয়ন। এই কোরিয়নটা তোমাদের বইতে বোর্ড এক্সামের জন্য বা নিটে তো খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই, যে কোরিয়নিক অংশের বা কোরিয়নিকের অংশগুলি কি কি, তখন তোকে এই অংশগুলো দেখা যাচ্ছে এমসিকিউ দিল, বা কোরিয়নিকের অংশ কোনগুলি নয় বলে তিনটে এই দিল, অন্য একটা অন্য কিছু দিয়ে দিল, যা তোমার অপশনে যেটা এর সাথে রিলেটেড নয়। তাহলে কোরিয়নিক কার অংশ? সিনসিও ট্রোফোব্লাস্ট, আঙুলের মতো প্রবর্ধক হয়ে গেছে, অর্থাৎ সিনসিও ট্রোফোব্লাস্ট, তারপর হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, তারপরে এক্সট্রা মেসোডার্ম। এই তিনটে লেয়ার একসাথে মিলে আমার তৈরি করছে কোরিয়ন। এটা কি বোঝা গেছে? বোঝা যায়নি? সবাই একটুখানি দেখি বলো, বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার নাকি আবার বলবো? আমি কি দেখতে পাচ্ছি না কাউকে, বুঝতে পারছি না। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ইউবি বলো, কারো কোয়েশ্চেন আছে? বুঝতে পেরেছো তো? না মনে হচ্ছে, আবার কি ডাউট থাকলে এখানে বলো, আবার পরে ডাউট ক্লাস সেশন যখন নিজে পড়ে আবার পড়ে নেবে তখন যে ডাউট তৈরি হবে সেটা পরে, কিন্তু এখন বোঝার মতো অবস্থায় কোথায় সমস্যা সেটা আমাকে বলো। কোনটা একবার বললে মনে হচ্ছে সুবিধা হবে, বলো তাড়াতাড়ি। ভেতরে বলতে এই এক্সট্রা মেসোডার্মটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, এইটা হাইপোব্লাস্ট আর এটা এপিব্লাস্ট, এটা ইয়ক স্যাক কুসুমথলি, আর এটা অ্যামনিয়ন, এটার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড, যা যা আমি তৈরি করেছি তাই তাই। হ্যাঁ হ্যাঁ, না অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিয়ন তৈরি হবে এপিব্লাস্টের অংশ ফুলে গিয়ে। আর বলো বলো এপিব্লাস্টে? হ্যাঁ, এর মধ্যে অ্যামনিওটিক, সেটা তো এখানেই বুঝিয়ে দিয়েছি যেটা। হ্যাঁ, ওর মধ্যে ভ্রূণ বড় হবে সেটা তো পরের কথা, ওর মধ্যেই এখানে কি বললাম যে আমাদের এপিব্লাস্টই আমাদেরকে তৈরি করতে সাহায্য করবে, হাইপোব্লাস্ট কিন্তু টোটিপোটেন্সি ক্ষমতা নেই, বা হাইপোব্লাস্টের কিন্তু পূর্ণাঙ্গ জীব তৈরির ক্ষমতা নেই। পূর্ণাঙ্গ জীব তৈরির ক্ষমতা আছে শুধুমাত্র এপিব্লাস্টেরই। তার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যেই আমার সমস্ত, আমি যে এপিব্লাস্ট থেকে যে আমার পুরো অঙ্গ তৈরি হবে সেগুলো ওই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যেই আমি থাকবো। বোঝা গেছে? আর আর পরবর্তী এক্সট্রা মেসোডার্ম যেটা, এটা ভবিষ্যতে আমার আম্বেলিকাল কর্ড, ভবিষ্যতে আম্বেলিকাল কর্ড।
বোঝা গেছে? ভবিষ্যতের আম্বেলিকাল কর্ড, ভবিষ্যতের আম্বেলিকাল কর্ড। আর এই হচ্ছে প্লাসেন্টা তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে, এই হচ্ছে প্লাসেন্টা। ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে আরেকবার? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্সট্রা মেসোডার্ম থেকে আম্বেলিকাল কর্ডটা তৈরি হচ্ছে। আর এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, প্লাসেন্টা তৈরির একটা পার্ট গেল। প্লাসেন্টা তার মানে মার অংশ থাকবে, মার অংশ এখানে যুক্ত থাকবে। আমি কালকেই বললাম বা ক্লাসেই বললাম যে বাচ্চা এরকম আঙুল বাড়িয়ে দিয়েছে, মা হাত ধরো, মা তা প্লাসেন্টা হচ্ছে এই এরকম মার হাত এবং বাচ্চার হাত একসাথে ধরলে যেটা হয় সেটা হচ্ছে প্লাসেন্টা। সেক্ষেত্রে আমি তোমাকে এখানে যেটা করালাম সেটা বাচ্চা হাত বাড়িয়ে দিয়েছে সেটা দেখালাম, এখনো কিন্তু প্লাসেন্টা তৈরি হয়নি, এখনো কিন্তু মার হাতটা মা বাড়ায়নি। সেক্ষেত্রে মা যখন হাত বাড়িয়ে এটাকে লক করে নেবে তখনই হয়ে যাবে প্লাসেন্টা। ঠিক আছে? সেই প্লাসেন্টার মাত্র কোরিয়নকে দেখালাম। ঠিক আছে? এবার সেক্ষেত্রে ওই প্লাসেন্টার মধ্যে আম্বেলিকাল কর্ডের যে প্রশ্নটা করেছিলে সেটা হচ্ছে সেটা, এই আম্বেলিকাল কর্ডটা কিভাবে তৈরি হলো। আম্বেলিকাল কর্ড হ্যাঁ অবশ্যই এপিব্লাস্টের সাথে, ডেফিনেটলি এপিব্লাস্টের সাথে যুক্ত থাকবে। তা না হলে পুষ্টি আমি দেবো কাকে? পুষ্টি তো দেবো ওকে, মার থেকে যে পুষ্টি নেব, মাকে যে বজ্রপদার্থগুলো দেবো, মার যাবতীয় আদান প্রদান যা হবে, তা সবই তো ওই এপিব্লাস্টের সাথে যদি যুক্ত না থাকে তাহলে কিভাবে সম্ভব, কিভাবে এই প্রসেসটা কমপ্লিট হওয়া সম্ভব? ঠিক আছে? যতক্ষণ না এ রেডি হচ্ছে ততক্ষণ, যতক্ষণ না এ রেডি হচ্ছে, নিজেকে রেডি করতে পারছে ততক্ষণ। হ্যাঁ, তাহলে কতক্ষণ? যতক্ষণ ও নিতে না শুরু করছে, ওরও তো একটা নেওয়ার সময় লাগবে, ওকে নিজেকে প্রিপেয়ার করে মার সাথে অ্যাটাচমেন্টের সময় দিতে হবে, তারপর এই সেই ট্রান্সফরমেশনগুলো বা এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র যাওয়া আদান প্রদান শুরু হবে। ততক্ষণ কি করবে? ততক্ষণ ও কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবে? ঠিক আছে? ডাউট? হ্যাঁ বলো, কার কোয়েশ্চেন বলো। দুপাশে এটা 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 তা এতক্ষণ কি, এতক্ষণ ধরে ইউভি কি কোয়েশ্চেন করছিল আর তুই কি পড়া বুঝলি? এতক্ষণ ধরে ইউভি কি বললো আর তুই কি পড়া বুঝলি, আর আদি তো পড়াটা বললো। মনোযোগ পড়ার মধ্যে আনো, তাহলে পড়াশোনাটা খুব সহজে বোঝা যাবে। আমি বোঝাতে চাই না এমনটা কিন্তু নয়, কথাটা হচ্ছে মন দিয়ে বুঝলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসে না। কারণ আমি 100 বার এখানে দাঁড়িয়ে প্রায় 100 বারের মতো রিপিট করলাম। কি রিপিট করলাম? যে এইটা হচ্ছে হাইপোব্লাস্ট, এটা হচ্ছে এপিব্লাস্ট। কোথা থেকে এসছে? এটা এই ঘটনার পরের ঘটনা দিয়ে শুরু হচ্ছে। এই ঘটনা যদি আমি লাস্ট ধরি যে 8তম দিনে ঘটেছে, তা 8তম দিনের পরে এরকম ঘটনা শুরু হয়েছে। তাহলে এক্ষুনি ও কোয়েশ্চেন করলো যে এটা হাইপোব্লাস্ট এপিব্লাস্টের সাথে যুক্ত থাকবে কিনা। তাহলে এতক্ষণ কোয়েশ্চেনগুলো যে করলো সেগুলো তুই কি বুঝলি? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা যদি অভিজিৎ করতো, যেহেতু ও ক্লাসে একটু লেট করে এসেছে, ওর সেক্ষেত্রে ডাউট ছিল যে হাইপোব্লাস্ট আর এপিব্লাস্ট কি, কিন্তু তাছাড়া তো আর কারোর কোয়েশ্চেন করার কথা নয়। এগুলো সিনসিয়ার, এই যে আগের দিন বললাম যে প্রশ্ন করে না এ না, তার জন্য কোয়েশ্চেন করতে হয় তাই করছিস, কিন্তু সেটা কতটা উপযুক্ত, কতটা কোয়েশ্চেন এখানে করা যায় সেটা মাথায় আসে। যাই হোক, কোয়েশ্চেন করেছিস তাতে আমার দুঃখ নেই, কিন্তু যে পড়া আমি 10 বার বুঝিয়েছি তারপরে করলি এটাই আমার দুঃখ। এইটা হচ্ছে হাইপোব্লাস্ট, এটা হচ্ছে এপিব্লাস্ট, এটা হচ্ছে অ্যামনিয়ন, আর এটা হচ্ছে কুসুমথলি, আর এটা হচ্ছে মেসোডার্ম, এটা হচ্ছে আমার সাইটোট্রোপোব্লাস্ট, এটা সিনসিওট্রোপোব্লাস্ট। এই ফিঙ্গার লাইক প্রজেকশন দিয়ে এই অংশটুকে আমরা বলবো কোরিয়ন। আর এই যে এক্সট্রা মেসোডার্মের অংশ যেটা হাইপোব্লাস্ট এপিব্লাস্টের মাঝ বরাবর রয়ে গেল, সেটা হচ্ছে ভবিষ্যতে আম্বেলিকাল কর্ড বা নাড়িটা তৈরি করবে। কিন্তু নাড়ি তৈরি করছে, আমি আগের দিনই বলেছি প্লাসেন্টা এই, কিন্তু নাড়িটা হবে এরকম।
সেক্ষেত্রে এই নারীটাকেই বলা আম্বেলিকাল কর্ড, যেটা এক্সট্রা মেসোডার্ম থেকে তৈরি হয়। এটাও একটা কোয়েশ্চেন যে আম্বেলিকাল কর্ড কোথা থেকে তৈরি হয়, এক্সট্রা মেসোডার্ম থেকে তৈরি হয়। কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে কোরিয়ন, অর্থাৎ বলতে পারে প্লাসেন্টা বা অমরা তৈরির সময় শিশুর দিকের অংশকে কি বলে, বা শিশুর দিকের অংশটা কি কি দিয়ে তৈরি। শুধুমাত্র শিশুর দিকে মানে হচ্ছে প্লাসেন্টা তো আমার আর মার সংযোগস্থল, তাহলে আমার দিকে কি কি আছে, আমার মার দিকটাকে পরে দেখবা, আমার দিকে কি কি আছে। আমার দিকে কি আছে, এক্সট্রা মেসোডার্ম আছে, সিনসিওট্রোফোব্লাস্ট আছে আর সাইটোট্রোফোব্লাস্ট আছে। এই তিনটেকে মিলে তৈরি করছে কোরিয়ন। এই দিয়ে আমি মায়ের দিকে হাত বাড়িয়েছি, এবার মা কি কি দেবে সেটা হচ্ছে নেক্সট স্টেপ। দিলে যখন কানেকশন কমপ্লিট হবে তখনই হবে হচ্ছে প্লাসেন্টা। ক্লিয়ার? ডাউট আছে কারোর কোনো? এমন কিছু কোয়েশ্চেন করো না যেগুলো পড়া বুঝিয়ে দিয়েছি, কিন্তু পড়া বুঝতে না পারলে সে ব্যাপারটা আলাদা। কিন্তু যেটা এখানে বোঝানোর কথা, কোয়েশ্চেনটা যদি আমার এখানে করতো, কোয়েশ্চেন যদি এখানে করতো তাহলে কিন্তু দুঃখ ছিল না। কোয়েশ্চেনটা যখন এখানে করছে, যখন আমি কোরিয়নকে বোঝাচ্ছি, দুঃখটা আমার তখন। কারণ কোরিয়নকে বোঝাচ্ছি মানে তার কনসেপ্ট এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট অলরেডি ক্লিয়ার, তাই তাকে কোরিয়নই কোয়েশ্চেনটা কমপ্লিট করাচ্ছি। সেখানে যদি কোয়েশ্চেনটা আমাকে করে সেখানে হয় দুঃখ। বলো, কোনো ডাউট আছে কিছু? আচ্ছা, নেক্সট যেটা বলবো, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনে এবার কি হবে, মায়ের রক্ত জালিকাগুলো প্রবেশ করবে। ঠিক আছে, মায়ের রক্ত জালিকা প্রবেশ করছে, রক্ত জালিকাগুলো মায়ের দিকে, মানে আমার যে মা তার সাথে আমার এই ফিঙ্গার লাইক প্রজেকশনের মধ্যে মা দেখাচ্ছে মার ব্লাড ভেসেলগুলো দিয়ে দিচ্ছে, ব্লাড ভেসেল রক্ত জালিকাগুলো প্রবেশ করাচ্ছে। রক্ত জালিকা যখন প্রবেশ করাচ্ছে তখন সেই রক্তগুলো এখানে ভরে যাচ্ছে। ঠিক আছে, কোথায়, এই ফিঙ্গার লাইক প্রজেকশনে ভিজে যাচ্ছে, পুরো রক্ত মাখা মাখা হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো পুরো রক্তে মাখা মাখা হয়ে যাচ্ছে, মাখা 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 হয়ে যাচ্ছে। যদি এখানে আরো একটু ফিঙ্গার লাইক প্রজেকশন লাগবে, যেহেতু আমার আম্বেলিকাল কর্ডটা এখানে, তো সেক্ষেত্রে এখানে আমার কি হচ্ছে, ব্লাডে ভরে যাচ্ছে। তাহলে এই অংশকে আমরা বলবো ম্যাটারনাল সাইনুসয়েড। মার এই অংশকে আমরা বলবো ম্যাটারনাল সাইনুসয়েড, ম্যাটারনাল সাইনুসয়েড। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে যে কোরিয়নটা তৈরি হলো বাচ্চার দিকে, মার দিক থেকে মার ব্লাড ভেসেলগুলো এর মধ্যে দিয়ে রক্ত পুরো ছড়িয়ে দিল। ঠিক আছে, রক্ত পুরো ছড়িয়ে দিল। কেন রক্তের প্রয়োজন? কারণ রক্তের মধ্যে গ্লুকোজ আছে, রক্তের মধ্যে আমার অক্সিজেন আছে, যেগুলো বাচ্চার দরকার, যেগুলো শুধুমাত্র প্লাসেন্টা মাধ্যমেই ট্রান্সফার হবে বা প্লাসেন্টা মাধ্যমে সন্তানের প্রবেশ করবে। সেক্ষেত্রে সন্তানে যখন এই প্লাসেন্টা মাধ্যমে প্রবেশ করছে, তখন এই যে মার ব্লাড ভেসেল দেওয়া, এই ব্লাড ভেসেল বা এই অংশগুলোকে আমরা বলবো ম্যাটারনাল সাইনুসয়েড। এই ম্যাটারনাল সাইনুসয়েড দিয়ে যখন আমার এই কোরিয়নের রক্ত ছড়িয়ে পড়লো, এই যে অংশটা যেটা তৈরি হবে এটাই হচ্ছে আমার প্লাসেন্টা। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে আমার তাহলে প্লাসেন্টা হলো, প্লাসেন্টা। তাহলে এইবার যদি আমাকে বলে প্লাসেন্টা বা বাংলাতে যাকে বলে অমরা, এইবার যদি আমাকে প্রশ্ন করে অমরার অংশগুলি লেখো, তাহলে কি আমাকে বলবে যে অমরার অংশগুলি কি কি? হ্যাঁ, অমরার অংশগুলো কি কি বলো? বলা যাবে? কে বলবে আমাকে? তাহলে কি বললো আরেকবার আমাকে বলো, হচ্ছে আদি, আদি বলো প্লাসেন্টা বা অমরার অংশগুলো আমি এবার কি কি লিখবো?
প্লাসেন্টা বা অমরার অংশগুলো কি কি? তাহলে আমরা কি সিনসিও ট্রোফোপ্লাস্ট, প্রথমে বাচ্চার দিকের গুলো পড়ো, তারপরে মায়ের দিকে বলো, একটা বলো, র্যান্ডম বলো না। প্রথমে সিনসিও ট্রোফোপ্লাস্ট, ভালো কথা। তারপরে কি? তারপরে সাইটোট্রোফোপ্লাস্ট এবং এক্সট্রা মেসোডাম, যেটা আমি বলেছিলাম কোরিয়ন। তাহলে আমি বলতে পারি প্লাসেন্টা বা অমরার অংশ হচ্ছে কোরিয়ন প্লাস ম্যাটারনাল সাইনুসয়েড। বলতে পারি কোরিয়ন প্লাস ম্যাটারনাল সাইনুসয়েড। কোয়েশ্চেন কিন্তু অনেকভাবে, বিশেষ করে নিটে এই কোয়েশ্চেনগুলো ভীষণ ঘুরিয়ে দেয়। কেমন ঘুরিয়ে দেয়? অমরাতে শিশু ভ্রূণের অংশগুলি কি কি, বা শিশুর অংশগুলি কি কি, বা সদ্যের বা ফিটাসের অংশগুলি কি কি। তখন আমরা বলবো যে অমরা শুধুমাত্র কোরিয়নকে দিয়ে তৈরি হচ্ছে সেই অংশটুকু, এক্সট্রা মেসোডাম, সিনসিও ট্রোফোপ্লাস্ট, সাইটোট্রোফোপ্লাস্ট। আর যদি বলে মায়ের অংশগুলো কি কি, তাহলে আমরা বলবো কি ম্যাটারনাল সাইনুসয়েড। বোঝা যাচ্ছে? শৌরিক বোঝা যাচ্ছে? বাহ, হাততালি দিচ্ছে, ভালো বুঝতে পেরেছি। তার মানে শৌরিক বোঝা যাচ্ছে? শৌরিক এখন না বুঝতে পারলেও একবার বকা খেয়েছে না, আর 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 এখন আবার তো আর কোয়েশ্চেন করার সাহস দেখাবে না। বুঝতে না পারলে বলে সব বুঝেছি। কিন্তু বকাটা কেন দিলাম সেটা আগে বুঝতে হবে, যে বকাটা কোথায় দিল। আমি কোয়েশ্চেন করলাম, যে মানুষটা আমাকে বলে সবসময় কোয়েশ্চেন করো, সবসময় জিজ্ঞেস করো, সেই মানুষটা আজকে কেন আমাকে বকা দিচ্ছে। তার মানে বুঝতে হবে ওর মনোযোগ হারাচ্ছে, তাই না? মনোযোগ হারালে কোয়েশ্চেনের ধরন শুনলেই বোঝা যায় যে মনোযোগ হারিয়েছে কোথায়। ঠিক আছে, যাই হোক, সেক্ষেত্রে এই যখনই এরকম কন্ডিশন শুরু হলো, তখনই এই প্লাসেন্টা, এবার এই পাশটা মুছে দিলাম, যদি কারোর স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নাও, আমি সরে গেলাম। স্ক্রিনশট হয়ে গেলে একটু বলে দাও। কমপ্লিট? বাহ, ভালো। সেক্ষেত্রে কর্পাস লুটিয়াম 3 মাস আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনকে ক্ষরণ করলো। কর্পাস লুটিয়াম 3 মাস আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ক্ষরণ রিলিজ করলো। তার মানে ওই 3 মাস, আমি যদি বলি ওই 3 মাস, তাহলে কোন অংশ দিয়ে আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে ডিম্বাশয়। কারণ ডিম্বাশয়ের মধ্যেই তো কর্পাস লুটিয়ামগুলো আছে। তাহলে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন রিলিজ হলো ক মাস? 3 মাস ধরে। 3 মাস পর বা 3 মাসে, 3 মাস ধরেও করবে, কিন্তু 3 মাস ধরে করলেও ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই যে রিলিজ করছে, সেই উদ্দীপনা যোগাতে থাকবে হচ্ছে প্লাসেন্টা। কি করে? কারণ এই প্লাসেন্টা দিয়েই আমাদের কি বেরোচ্ছে, এইসিজি। এই এইসিজি এখান থেকে বেরিয়ে ও একে স্টিমুলেট করতে থাকবে। কেন? অল্প অল্প করে ইস্ট্রোজেন প্রজেস্টেরন যাতে বের করে, যাতে প্রেগনেন্সির সময় এন্ডোমেট্রিয়ামে যে গ্লাইকোজেন জমা করে রেখে ও যে বেডটা তৈরি করেছিল শিশুর জন্য, সেটা যেন ঝরে না পড়ে, সেটা যেন নষ্ট না হয়ে যায়। তাই ওই সিগন্যালগুলো যে না আমি প্লাসেন্টা, আমি তৈরি হয়ে গেছি, মানে এই সন্তান এই বেডে আছে, তুমি ইস্ট্রোজেন প্রজেস্টেরনটা রেডি করতে লাগো, যতক্ষণ না আমি কমপ্লিট হচ্ছি, যতক্ষণ না আমি রেডি হচ্ছি। আমি যখন রেডি হয়ে যাব তখন আমিই সব করব, আমি ইস্ট্রোজেন প্রজেস্টেরনও করব, আমি তখন এইসিজি গনোডোট্রপিক হরমোনের দায়িত্ব নেব। যতক্ষণ না আমি বড় হচ্ছি, আমি রেডি হচ্ছি, ততক্ষণ কর্পাস লুটিয়ামকে বলছে ততক্ষণ তুমি এই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটাকে রিলিজ করো এবং এই এন্ডোমেট্রিয়াম স্তরটা ধরে রাখো, যাতে আমি এর মধ্যে ঠিকঠাক থাকতে পারি। ঠিক আছে, এইবার ঠিকঠাক থাকবে, এবার সন্তান ডেভেলপ হবে প্লাসেন্টা দিয়ে, আম্বেলিকাল কর্ড দিয়ে। এইবার ধরো এইখানে ডেভেলপ হচ্ছে ভ্রূণ, এখানে ডেভেলপ হলো।
এইভাবে আমাদের প্রেগনেন্সি শুরু হবে। আমি কালকেই বলেছি প্রেগনেন্সি কিটে আমরা কোরিওনিক গোনাডোট্রপিক হরমোনের ইন্ডিকেশনই দেখতে পাই। ঠিক আছে, গর্ভপাত কাজ করে যখন প্রোজেস্টেরন লেভেলটা ড্রপ করে যাবে। প্রোজেস্টেরন লেভেল, গর্ভপাত করাতে প্রোজেস্টেরন হরমোন দেওয়া হয়। যখন আমাদের মনে হবে যে আমরা এই প্রেগনেন্সি চাই না বললেই তুমি তোমার ওয়াইফকে নিয়ে তুমি অ্যাবর্ট করাতে পারো না বা অ্যাবর্শন করিয়ে দিতে পারো না। ঠিক আছে, আমি চাই না, এটা একটা লিগাল প্রসেস হতে হবে। লিগাল প্রসেসের মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি ডক্টর মনে করে যে না সত্যি রাখা যায় না তাহলেই সম্ভব। তাহলে কিভাবে সম্ভব? তাহলে সম্ভব হচ্ছে যে প্রোজেস্টেরন লেভেলটাকে আমি কমিয়ে দেব। ও কি কি কন্ডিশন একটু বলে নিই, তাহলে তোমাদের মধ্যে কিছুটা কনফিউশন দূর হতে পারে যে কখন আমি অ্যাভয়েড করাবো। যদি মায়ের সিরিয়াস হার্টের কোনো সমস্যা থাকে, দেখা যাচ্ছে ওই সন্তান হওয়াতে গিয়ে মায়ের হার্ট অ্যাটাকে মারা যেতে পারে, তাহলে মাকে বাঁচানোর স্বার্থে আমরা সন্তানকে করতে পারি। সন্তান কোনো কনজেনিটাল অ্যানোম্যালিস আছে, অর্থাৎ কনজেনিটাল কোনো অর্থাৎ জিনগত কোনো রোগে ভুগছে, ডাউন সিনড্রোম, টার্নটান সিনড্রোম, পাতৌডি সিনড্রোম, আদার্স যে কোনো জিনগত রোগে ভুগছে, তাহলেও ডক্টরদের সাজেশনে আমি সেই সন্তানকে অ্যাবর্ট করাতে পারি। তাছাড়া রেপ কেসে আমি সন্তানকে অ্যাবর্ট করাতে পারি। ঠিক আছে, কিন্তু আমি চাইনি আনওয়ান্টেড প্রেগনেন্সি এসছি, আমি গেলাম আর আমি অ্যাবর্ট করে চলে আসলাম, এটা কিন্তু কোনো রকম সরকারি হাসপাতালে, এমনকি আমি আশা করি কোনো রকম বেসরকারি হাসপাতালেও এটা অ্যালাউ করবে না। ঠিক আছে, কারণ এটা ইললিগাল। লিগাল প্রসেস হতে গেলে তার মধ্যে সব থেকে মেন কন্ডিশন সেটা অবশ্যই 24 উইকসের আগে হতে হবে। ঠিক আছে, 24 উইকসের আগে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে। তারপরে যদি নাও 25 উইকে 26 উইকে, তাহলে কিন্তু তোমাকে ওই সন্তান জন্ম দিতেই হবে। ঠিক আছে, যদিও কিছুদিন আগে আমি একটা কেসে দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে 8 মাসেও একটা অ্যাবর্শন হয়েছে একটা মায়ের। ঠিক আছে, তার যথেষ্ট কারণ ছিল, তার জন্য তিনি সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেছিল এবং সুপ্রিম কোর্ট বলেছে যে না তুমি এই সন্তানকে অ্যাবর্ট করতে পারো। ঠিক আছে, কিন্তু আমাদের লিগাল নিয়ম হচ্ছে 24 উইকসের আগে অ্যাবর্ট করতে হবে। এই অ্যাবর্ট করতে গেলে কি করতে হবে? প্রোজেস্টেরন কমানোর জন্য পিল খেতে হবে, ওষুধ দিতে হবে বা ইঞ্জেকশন দিতে হবে। ঠিক আছে, যে ইঞ্জেকশন বা ওষুধে আমার প্রোজেস্টেরন লেভেলটা কমে যাচ্ছে, সেই ইঞ্জেকশন বা ট্যাবলেট যদি আমি দিই তাহলে আমার অ্যাবর্শন হয়ে যাবে। অ্যাবর্শন হওয়া মানে কি? এই এন্ডোমেট্রিয়াম ছিঁড়ে প্লাসেন্টা নিয়ে যতটুকু ভ্রূণ যা তৈরি হচ্ছে সব নিয়ে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, বাইরে বের করে দেওয়া প্রসেসটা আবার অনেক আছে, ডিসি আছে। ডিসির গল্প তোমাদের আছে মনে হয়, সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যাবে। ডিসি মানে মাকে অজ্ঞান করে এন্ডোমেট্রিয়ামকে চেঁচে বাইরে বের করা। মায়ের জরায়ুটাকে সার্ভিক্সকে ডায়ালেট করা হয়, করে সেটাকে বিভিন্ন ডায়ালেটার বা যন্ত্রপাতির সাহায্যে চেঁচে বাইরে বের করে আনা হয়। বোঝা গেছে? অসুবিধা নেই, সেই গল্পে আর যাচ্ছি না। এইবার আমি তাহলে কি বলছি, তাহলে এই 24 উইকসে, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন আমাকে করেছে যে অ্যামনিওটিক ফ্লুইড কি সব মায়েদের করা হয়? অ্যামনিওটিক ফ্লুইড টেস্ট বা অ্যামনিওসেন্টেন্সিস কি সব মায়েদের করা হয়? প্রথমত বলি, যদি কোনো মায়ের সন্দেহ প্রকাশ করা হয়, তাহলে যদি কোনো মায়ের হিস্ট্রিতে থাকে যে জিনগত প্রবলেম আছে তাহলে করা হয়। তাছাড়া প্রতিটা মা, যে মা 30-এর ঊর্ধ্বে গিয়ে প্রথম মা হচ্ছে, ঠিক আছে, 30-এর ঊর্ধ্বে গিয়ে প্রথম মা হতে চলেছে, তাহলে সেই মায়েরও কনজেনিটাল অ্যানোমালি টেস্ট করা হয়, জিনগত রোগ আছে কিনা সেই বাচ্চার টেস্ট করা হয়। বোঝা গেছে? সবার করা হয় না, আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে বলে তাহলেও সেক্ষেত্রে হবে। ঠিক আছে, হ্যাঁ, যদি মনে করে যে না আমি আমার অ্যামনিওটিক ফ্লুইড টেস্ট করে আমি দেখে নেব আমার বাচ্চার কোনো জিনগত রোগ আছে কিনা, সেও করতে পারে, একটু ব্যয় সাপেক্ষ।
হ্যাঁ, সেক্ষেত্রে বাচ্চাটা ছেলে মেয়ে আমি বলছি, এর পরবর্তী স্টেপ বোঝালে তখন তুমি বুঝতে পারবে যে বাচ্চা ছেলে না মেয়ে, সেটা আমি কখন কি বুঝতে পারবো। তাহলে কিভাবে আমার এমব্রায়োটা ডেভেলপ হচ্ছে এটা কি বোঝা গেছে? কারোর কোনো ডাউট আছে কি? এমব্রায়োনিক ডেভেলপমেন্ট কি করে হচ্ছে? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? শৌরিক ক্লিয়ার, আদিক ক্লিয়ার, শঙ্কর ক্লিয়ার, কুন্ডু ক্লিয়ার, অভিজিৎ ক্লিয়ার? বাবা বাবা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে এই যে প্লাসেন্টাটা তৈরি হলো, এই প্লাসেন্টা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রাইন গ্রন্থি হিসাবে কাজ করে। কেন, কিভাবে কাজ করে? কারণ পরবর্তীতে দেখা গেছে যে এই প্লাসেন্টা, এই যে আম্বেলিকাল কর্ড দিয়ে এই যে সন্তান মায়ের, বাবা এই কি সন্তান রে, এমা এবার কি আঁকছি, ঝাঁকা না কত বাবারে, ধরে নি এরকমই একটা বাঁকাচোরা একটা সন্তান, ঠিক আছে। এই যে সন্তান, এই যে মায়ের ইউটেরাস এর মধ্যে বড় হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে এই প্লাসেন্টা এন্ডোক্রাইন অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। অন্তঃক্ষরা গ্রন্থি আমরা কাকে বলি? যে গ্রন্থি দিয়ে আমাদের হরমোন রিলিজ হয়, ঠিক আছে। তা যে গ্রন্থিতে আমাদের হরমোন রিলিজ হয় তাকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন। পরবর্তীতে দেখা গেছে যে এই প্লাসেন্টা বা অমরা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। তাহলে এবার আমরা জানবো যে কি কি হরমোন রিলিজ করতে পারে। এ রিলিজ করে হচ্ছে এইসিজি, এইচপিএল, ঠিক আছে। পরবর্তীতে যখন কর্পাস লুটিয়ামগুলো আর 3 মাস পরে নিজেদেরকে ধরে রাখতে পারে না, তখন দেখা যাচ্ছে ও ইস্ট্রোজেন করবে, প্রোজেস্টেরন করবে এবং প্রেগন্যান্সির শেষে ও দেখা যাচ্ছে রিল্যাক্সিনও করবে, রিল্যাক্সিন হরমোনও করবে, রিল্যাক্সিন, ঠিক আছে। রিল্যাক্সিন হরমোনটা সাংঘাতিক। তাহলে কি বললাম যে এই প্লাসেন্টা দিয়ে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন রিলিজ হবে, হিউম্যান প্রোল্যাকটিন হরমোন রিলিজ হবে, ইস্ট্রোজেন রিলিজ হবে, প্রোজেস্টেরন রিলিজ হবে এবং গর্ভাবস্থার শেষে অর্থাৎ 9 মাস পরে ও এই প্লাসেন্টা দিয়ে রিল্যাক্সিন হরমোনও রিলিজ করবে। সেক্ষেত্রে এই হরমোনগুলো কিন্তু প্রেগনেন্সিতেই মায়েদের শরীরে বা রক্তের উপস্থিতি পাওয়া যায়। তাছাড়া কিন্তু অন্য সময় এই হরমোনগুলো মায়েদের শরীরে উপস্থিত থাকে না। শুধুমাত্র প্লাসেন্টা গঠন হলে প্লাসেন্টা থেকে এইগুলো রিলিজ হয়। ক্লিয়ার? এইবার কথাটা হচ্ছে তার জন্য তোমাকে একটা এগুলোর বিভিন্ন শর্ট কোয়েশ্চেন দেবে, যেহেতু প্রথম আমাদের সেমিস্টারে এমসিকিউ, তো আমাদের শর্ট কোয়েশ্চেন দেবে প্লাসেন্টা বা অমরা দিয়ে কি কি হরমোন নিঃসরণ ঘটে বলে 4টে অপশান দিল, বা এমনও দিতে পারে প্লাসেন্টা দিয়ে বা অমরা দিয়ে কি কি হরমোন রিলিজ হয় না বলে দেখা যাচ্ছে 3টে অপশান দিয়ে দিল, আর একটা তো বললো কোনোটিই নয়। বা তাহলে তোমাকে বলতে হবে, বা একটাতে দিল সবকটি, যেখানে বা দুটো দিল, দুটো দিয়ে বললো সবকটি কোনোটিই নয়। তাহলে যদি দুটোই থাকে তাহলে সবকটি হবে, যদি কোনোটিই না বলে তাহলে সেটা ভুল বলছে, এর মধ্যে যে কোনো একটা থাকলে একটা। তাহলে এই হরমোনগুলো আমাকে মাথায় রাখতে হবে। বলো ভ্রূণ, হ্যাঁ ভ্রূণ এপি প্লাস থেকে ডেভেলপ হয়ে গেছে। এই যে এপি প্লাস থেকে ওর হাত পা সব ডেভেলপ হবে, ডেভেলপ হয়ে ও এরকম পরিণত হয়েছে। এই হচ্ছে ওর আম্বেলিকাল কর্ড, এই হচ্ছে ওর প্লাসেন্টা। তার মানে পরবর্তীতে এগুলো কিছুই, তার মানে এগুলো আর কিছুই থাকবে না, শুধু এই পোর্শনটুকু রয়ে যাবে। বলো। হ্যাঁ এই তো অ্যামনিওটিক ফ্লুইড তৈরি করে আমি বসে আছি। সেই অ্যামনিওটিক ফ্লুইড এটা সবে তৈরি হয়েছে, পরবর্তী যখন এই জায়গা খালি হয়ে যাবে তখন এই জায়গায় সবটা ভরে যাবে। এগুলো সব এই ট্রোফোব্লাস্ট, সিনসোট্রোফোব্লাস্ট প্লাস গিয়ে আলটিমেট শুধু প্লাসেন্টাতে দাঁড়াবে এবং এইখানে সব লিকুইডগুলো ভরা থাকবে এবং সার্ভিক্স এরিয়া তখন প্ল্যাগড হয়ে যাবে। প্ল্যাগড একটা মিউকাস দিয়ে ও প্ল্যাগ করে দেবে, যাতে এই প্রেগনেন্সিটা কন্টিনিউ চলে, এই জল যেন বাইরে বেরিয়ে না আসতে পারে। তাকে কি বলে? মিউকাসের প্ল্যাগ। বলো। কোন লেয়ার? এটা তো অ্যামনিয়ন। হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ তা এই তো লিকুইড, এই যে লিকুইড, তা এখানে তো টিউব
আছে, এখানে তো ফ্যালোপিয়ান টিউব আছে, এইদিকে ফ্যালোপিয়ান টিউব আছে, তাই এই যে লেয়ার যদি না থাকে তাই জল তো ফ্যালোপিয়ান টিউব সবটাতে ছড়িয়ে পড়বে। পুরোটা দেখো, হ্যাঁ পুরোটা জুড়েই এপিব্লাস্ট অংশ থেকে এই যে ভ্রূণ তৈরি হয়েছে। তার মানে এপিব্লাস্টের অংশ থেকে, এপিব্লাস্ট যদি আমি লিখি যে এপিব্লাস্টের অংশগুলোকে, তাহলে একটু ব্যাখ্যা করুন যে ভ্রূণের মধ্যে কোনটা কি হলো। এই হচ্ছে আমার এপিব্লাস্টের অংশ, ঠিক আছে। এই হচ্ছে আমার এই যে আম্বেলিকাল কর্ড, অর্থাৎ এই হচ্ছে মেসোডার্মের অংশ, এক্সট্রা মেসোডার্ম, যে মেসোডার্মের অংশ। এই হচ্ছে আমার প্লাসেন্টা, তার মানে এই হচ্ছে কোরিয়নের অংশ, ঠিক আছে। আর এই হচ্ছে আমার অ্যামনিওটিক পর্দা, অর্থাৎ এই অ্যামনিয়ন, আর এই হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে বোঝা গেল? হ্যাঁ, এপিব্লাস্টটাই পুরোটাই ভ্রূণতে পরিণত হবে, মেসোডার্ম সেটা আম্বেলিকাল কর্ডে পরিণত হয়েছে, কোরিয়ন সেটা প্লাসেন্টার অংশ হয়ে গেছে, অ্যামনিয়ন পর্দা হিসাবে নিজেকে প্রেজেন্ট করেছে, আর অ্যামনিওটিক ফ্লুইড ভেতরে আছে। আর এই লিকুইডগুলো যাতে এখান থেকে নিচে ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে যাতে বাইরে না বেরিয়ে আসে, লিকুইড যদি বাইরে বেরিয়ে আসে তাহলে প্রেগনেন্সিটা ধরে রাখা যাবে না। তার জন্য এখানে ঈশ্বর একটা প্ল্যাগ করে দিয়েছে, ঠিক আছে, এটা প্ল্যাগ করে দিয়েছে যাতে ওই 9 মাস 10 দিন পরেই যাতে এই প্ল্যাগ খুলে যাবে যখন, তখন বলে না যে মায়েদের জল ভাঙে, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। এই মিউকাস তখন খুলে অ্যামনিওটিক ফ্লুইড বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। ডাউট ক্লিয়ার প্রত্যেকের? অভিজিতের ক্লিয়ার? অভিজিৎ ডাউট ক্লিয়ার? বাহ, অভিজিৎ ক্লিয়ার। তারপরে আদি ক্লিয়ার? আচ্ছা বাবা, ও মানে আদি আজকে খুব ভালো পড়া বুঝতে পারছে। আর ইউভি ক্লিয়ার? ইউভি? আচ্ছা। আর চন্দ আছে না, কোথাও চলে গেছে? ও বাবা, বেশি বুঝতে, ও আরো এক্সট্রা লেভেলে বুঝতে পারছি। তাহলে আর কোনো ডাউট থাকলো না কিন্তু পুরো বোঝাতে। এইবার একটা লাস্ট স্টেপ যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে এই রিল্যাক্সিন হরমোনটা বললাম গর্ভ অবস্থার শেষে রিলিজ হবে, গর্ভ অবস্থার শেষে নির্গত হবে, শেষে, ঠিক আছে। যখন এখান থেকে রিল্যাক্সিন হরমোনটা বেরোচ্ছে তার মানে ওই ভ্রূণটার প্লাসেন্টাটা পরিপূর্ণ হয়ে গেছে বা ভ্রূণটা পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে ও 9 মাস 7 দিন বা 9 মাস হয়ে গেছে, ঠিক আছে। মানে 37 উইক্সের উপরে হয়ে গেছে। 37 উইক্সের, নর্মালি 37 উইক্সের উপরে যখন হয়ে গেছে, 38 উইক্স চলছে, তখন ওই যে রিল্যাক্সিন হরমোনটা বেরোলো, তখন ও গিয়ে এখানে যে লেয়ারটা ছিল, এখানে একটা লেয়ারকে আমি এঁকেছিলাম, মনে করতে পারছো? সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম। কারোর মনে আছে? মায়োমেট্রিয়ামের একটা লেয়ার আঁকলাম, এটা তো এন্ডোমেট্রিয়াম গেল, এতে তো এন্ডোমেট্রিয়াম গেল, ঠিক আছে। তারপরে মায়োমেট্রিয়াম গেল, তারপরে পেরিমেট্রিয়াম গেল। এই মায়োমেট্রিয়ামে ওই অক্সিনকে রিসিভ করার জন্য আমার রিসেপ্টর আছে। কি বললাম? এই মায়োমেট্রিয়াম লেয়ারে এই যে অক্সিনটা প্লাসে এই রিল্যাক্সিন হরমোনটা আমার প্লাসেন্টা থেকে রিলিজ হলো, এ যখন রিলিজ হবে এসে কোথায় এসে যুক্ত হবে? এই মায়োমেট্রিয়ামে এসে যুক্ত হবে কোথায়? কারণ ওর মধ্যে রিসেপ্টর আছে, শুধুমাত্র রিল্যাক্সিন হরমোনকে রিসিভ করতে পারে। যখন একটা দুটো রিল্যাক্সিন হরমোন এসে যুক্ত হতে শুরু করলো, এই রিল্যাক্সিন হরমোন, ধরো এখানে রিল্যাক্সিন হরমোনগুলো রিলিজ হচ্ছে আর এই মায়োমেট্রিয়ামে এসে যুক্ত হচ্ছে, তার মানে এই মায়োমেট্রিয়াম যখনই যুক্ত হলো তখন এর সাথে যে নার্ভগুলো, ঠিক আছে, যে নার্ভগুলো যুক্ত আছে, কোথায় যুক্ত আছে? পিটুইটারি গ্রন্থিতে আছে, ব্রেনে যুক্ত আছে। ব্রেনে তখন গিয়ে সিগন্যাল দেবে যে এইবার সংকোচন হওয়ার পালা, সংকুচিত হওয়ার পালা। বোঝা গেছে? আবারও বলছি যে যখন এই ভ্রূণ পরিপূর্ণ হয়ে বাইরে বেরোনোর সময় আসবে, যখন এটাকে বাইরে বের করবো, তখন সেই মানে যখন শিশু যখন বাইরে বেরোয় সেই প্রক্রিয়াকে বলা হয় পাঞ্চুরেশন,
ঠিক আছে, যাকে বলা হয় ডেলিভারি করার সময় বা ডেলিভারি হবে যখন, তার আগে যে ঘটনাটা কি ঘটবে, গর্ভ অবস্থা একদম পরিপূর্ণ, একদম মা একদম দাঁড়িয়ে আছে, তারপরে হঠাৎ করে দেখছে যে প্লাসেন্টা দিয়ে আমার রিল্যাক্সিন হরমোন বেরিয়ে ডাইরেক্ট মায়োমেট্রিয়ামে চলে আসছে। মায়োমেট্রিয়ামে বসে আছে রিল্যাক্সিন হরমোনকে রিসিভ করার জন্য। ঝপাত করে যখনই একটা দুটো রিসিভ হলো, তখন সেই সিগন্যাল চলে যাবে হচ্ছে পিটুইটারিতে। পিটুইটারিতে গিয়ে বা আমাদের ব্রেনে সিগন্যাল দেবে যে মায়োমেট্রিয়ামকে এবার সংকোচন করো, কারণ এবার ও পরিপূর্ণ হয়ে গেছে, এবার ওকে বাইরে ভূমিষ্ঠ করার সময়। যত সংকোচন, এবার যত একটা দুটো রিসিভ হলো, সংকোচন শুরু হলো, তখন আরও বেশি 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 মাত্রায় বাড়তে থাকছে, রিল্যাক্সিন হরমোন বাড়ছে বাড়ছে বাড়ছে। যত বাড়ছে তত রিসেপ্টর সংখ্যা তত রিসিভ করছে, তত ব্রেনে সিগন্যাল যাচ্ছে, তত বেশি সংকোচন হচ্ছে। সংকোচন হচ্ছে মানে চরম থেকে চরমতম যন্ত্রণার দিকে মা এবার যাচ্ছে। চরম থেকে চরম যন্ত্রণা, দেখা গেছে এই যন্ত্রণায় 20টা হাড় একসাথে ভাঙলে যে যন্ত্রণা অনুভব হবে তোমার, সেই যন্ত্রণা মা একবার সন্তান প্রসবের সময় পায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই হরমোন, এই রিসেপ্টর যত বেশি রিসিভ করবে, যত বেশি ওই মায়োমেট্রিয়ামের সংকোচন হচ্ছে, তত যন্ত্রণা শুরু। ঠিক আছে, এই পর্যন্ত কারোর কোনো ডাউট নেই তো? ডাউট আছে? সেক্ষেত্রে এই যে আমার শুরু হলো সংকোচন, মায়োমেট্রিয়াম লেয়ারের সংকোচন শুরু হলো, তখন এই এন্ডোমেট্রিয়াম প্লাসেন্টা দিয়ে এই সমস্ত কিছু নিয়ে সার্ভিক্স হয়ে ভাজাইনাল ওপেনিং দিয়ে মানে বার্থ ক্যানেল দিয়ে এইবারও বাইরে বেরিয়ে আসার পালা। বাইরে বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে পাঞ্চুরেশন কমপ্লিট হলো। প্রথমে মাথা অংশ বেরিয়ে আসবে, বিশেষ করে অক্সিপুট, সুস্থ এবং স্বাভাবিক ডেলিভারিতে অক্সিপুট, এটাকে বলে অক্সিপুট, অক্সিপুটটা আগে থাকে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সেই এবার রিল্যাক্সিন, তার রিল্যাক্সিন হরমোন প্লাসেন্টা দিয়ে রিলিজ হয়। কোথায় গিয়ে কাজ করে? জরায়ুর মায়োমেট্রিয়াম লেয়ারে গিয়ে কাজ করে, অর্থাৎ জরায়ুর সংকোচনে কাজ করে। ওই জন্য ক্লাস 10-এ একটা স্টেটমেন্ট ছিল, ভেসোপ্রেসিন এবং রিল্যাক্সিন হরমোনটা জরায়ুর সংকোচনে কাজ করে। এখন কনসেপ্টটা ক্লিয়ার যে জরায়ুর সংকোচন বলতে এক্স্যাক্টলি কী বুঝেছে, কী বোঝানো হয়েছে আর কখন বোঝানো হয়েছে। ঠিক আছে, তোমাদের বেশিরভাগের কি হবে, জরায়ু রিল্যাক্সিন হরমোন আমার পিটুইটারি থেকে রিলিজ হয়। পিটুইটারি থেকে কিন্তু রিল্যাক্সিন হরমোন রিলিজ হয় না। পিটুইটারি থেকে রিল্যাক্সিন হরমোনকে বেশি বেশি যাতে ক্ষরণ করে সেই হরমোন রিলিজ হয়, কিন্তু রিল্যাক্সিন হরমোন অ্যাকচুয়ালি রিলিজ হয় প্লাসেন্টা থেকে। কখন রিলিজ হয়? যখন ভ্রূণ বিকাশ হয়ে পূর্ণাঙ্গ জীব তৈরি করার পর বাইরে বেরিয়ে আসার সময় হয়। এই পর্যন্ত আমার টোটাল প্রেগনেন্সি, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এবং পাঞ্চুরেশন কমপ্লিট। সেই শুরু করেছিলাম কবে? সেই শুরু করেছিলাম হচ্ছে আমরা কি স্ট্রাকচার থেকে, মেল স্ট্রাকচার, ফিমেল স্ট্রাকচার, ওজেনেসিস, স্পারমাটোজেনেসিস, দেন শুরু করেছিলাম ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশনের পরে হচ্ছে প্রেগনেন্সি এবং এমব্রায়োনিক ডেভেলপ করে আমরা টোটাল পাঞ্চুরেশন করে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই ভ্রূণ যখন ডেভেলপড হয়েছে, কোন সময় আমার হাত পা তৈরি হয়েছে, কোন সময় আমার হৃৎপিণ্ড তৈরি হয়েছে, সেগুলোকে ব্যাখ্যা করা হবে। বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত কি কমপ্লিট? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, আমি তাহলে সেটাকে আবার রিপিট করব। অভিজিৎ কমপ্লিট? রয় কমপ্লিট? আরে বলো, সবাই কমপ্লিট? কনসেপ্ট সবার কমপ্লিট? আচ্ছা, সৌরিক কমপ্লিট? সৌরিকের কোথাও ডাউট আছে? সৌরিক হাততালি দিচ্ছে, এত আনন্দিত কেন? বেশি হাততালি দেওয়া মানে কিন্তু পড়া না বোঝা। তাহলে একটু কোয়েশ্চেন ধরি, সৌরিককে ধরি। সৌরিক বলো যে প্লাসেন্টা থেকে কি কি হরমোন রিলিজ হয়? আমি দেখতে পাচ্ছি না সৌরিককে, এবার একটু পড়া ধরছি, ভিডিও অন করো, করে আমাকে পড়াটা বলো যে প্লাসেন্টা থেকে কি কি হরমোন রিলিজ হয়। আমি মুছে দিই। আচ্ছা, এখানে স্ক্রিনশট নাও।
সৌরিক আমাকে বলো প্লাসেন্টা থেকে কি কি হরমোন রিলিজ হয়। আচ্ছা সবাই স্ক্রিনশটটা নিয়ে নাও। কমপ্লিট, তাড়াতাড়ি করো, দেখি ডেভেলপমেন্টটা বোঝানো যায় কিনা। আচ্ছা সৌরিক প্লাসেন্টা থেকে কি কি হরমোন রিলিজ হয় বল, অন্তত একটু অন কর দেখি এবার আর তোকে। কি অবস্থা, মানে পড়িস, ভিডিওটা অন কর, পড়াটা বল। এখন আর শুনতেও পাবে না, এখন আর দেখতেও পাবে না। 80 টাকার ল্যাপটপটাই ব্যবহার কর, পড়াশোনাটা আর করিস না, বুঝলি তো? পড়াশোনাটা তোর জন্য নয়, ওই 80 টাকার ল্যাপটপ নিয়ে শো অফ করারই তোর সময়। ওটাই কর, ওটাই ভালো পারবি, ঠিক আছে? লোকে মোবাইলে পড়ে ইউপিএসসি ক্লিয়ার করে ফেলছে, ও একটা অনলাইন ক্লাসের জন্য 80,000 টাকা খরচা করে ফেলেছে। তাকে কি বলবে, কি বলার আছে? তোকে এখন এইসব করতে বলেছি ক্লাসের মাঝখানে? হ্যাঁ, কি অবস্থা, কি অবস্থা, মানে এত এ হবে না, এর দ্বারা কোনো পড়াশুনো কিছু হবে না। ওই 80,000 টাকা ল্যাপটপ নিয়ে শো আপই হবে, কিছু বলার নেই। বলো অভিজিৎ, বলো প্লাসেন্টা দিয়ে কি কি হরমোন রিলিজ হয়। আর বলো, লেখা আছে। আর এই সিজের ফুল ফর্ম কি? এই সিজের ফুল ফর্ম কি? শঙ্কর বলো, শঙ্কর বলো। হ্যাঁ কি? আমি বারবার বলছি, আমি পড়া নিচ্ছি না মানে এই নয় যে আমি পরীক্ষাও নেব না, কি নাম্বার পেলে তাতে আমার কিছু যায় আসে না। প্রতিটা নাম্বার বলো, দেখে দেখা হয়ে গেছে? হ্যাঁ, তা মানে দেখে দেখো মুখে বাজছে, তাই এর থেকে অপমান আর কি আছে? ঠিক আছে, হ্যাঁ টানা বললাম। হ্যাঁ, যাই হোক, একটা কথা মাথায় রাখবে, আমি পরীক্ষা এই যেই চ্যাপ্টার এটা কমপ্লিট হয়ে গেল, তার মানে 3টে চ্যাপ্টার, আর 2 দিন ক্লাস নেব, পার্ট 1 কমপ্লিট, বুঝেছো? সব কটাই মানে যদি আমি বলি তোমাদের 4টে পরীক্ষা একসাথে রিপিটেড হবে। 4টে পরীক্ষা। কি কি 4টে পরীক্ষা? সজীব বস্তুতে জনন ক্রিয়া, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানুষের জনন এবং জননগত স্বাস্থ্য। জনগত স্বাস্থ্য আর 2 দিন পড়াবো, জনগত স্বাস্থ্য 2 দিন থেকে 3 দিন করলে ক্লাস শেষ। সেক্ষেত্রে এই পরীক্ষা আমি এর মাঝখানে একটা পরীক্ষা নিয়ে নেব, এর মাঝখানে পরীক্ষা নেব সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ঠিক আছে? সপুষ্পক উদ্ভিদ, বলো বুধবারের দিন, কি বলছো? কালকে বুধবারে আসবে। বুধবারের দিন বিকেলবেলা আসবে। যাই হোক, সেক্ষেত্রে আমি হয়তো শুক্রবার পর্যন্ত বাড়ি থাকবো, সেক্ষেত্রে আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জননটা কিন্তু পরীক্ষা নিয়ে নেব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার ক্লাস বোঝানো আপাতত এখানে শেষ। প্রেগনেন্সিতে আমি জাস্ট একটা ডেভেলপমেন্ট বুঝিয়ে নিই, তারপর তাহলে কি হলো, এই অনলাইন ক্লাসের বাইরে আমাদের কি কি চলে? আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন চলে, আমাদের এক্সাম নিই, ডাউট ক্লিয়ারিং সেশনের পর সেগুলোকে আবার রিপিট করি যে সেগুলো আবার ক্লিয়ার হলো কিনা। তারপর আমরা কি করি? পিডিএফ আনা নেওয়া করি। পিডিএফ মানে যেখানে নোট থাকে, যেখানে সিলেবাস বেসিসে যে কোয়েশ্চেনগুলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেগুলোকে করি, তাই তো?
তাহলে এই ক্লাস তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়? অনলাইন ক্লাস সেশনের পর, অনলাইন ক্লাসের পর কি তোমাদের কোনো অসুবিধা হয়? হয় না বুঝতে? আচ্ছা, তাহলে আমার আর ছোট্ট একটুখানি টপিক আছে, সেই টপিকটা বোঝালেই আমার এটা শেষ। এটা কি না হয়ে গেছে? এটা না হয়ে গেছে? শুনছি, আমি এটা বলছি, এটা না হয়ে গেছে? হ্যাঁ পাঠাবো তো, এটা কি না হয়ে গেছে? দেখছি। আমার তো রেডি করা, পাঠালেই হয়ে যাবে। সে তো অবশ্যই তোমার যে এইবার আমরা দেখব, এইবার আমরা ডেভেলপমেন্টটা দেখব। ডেভেলপমেন্টটা দেখি, ডেভেলপমেন্টটা দেখলে মোটামুটি আমাদের হয়ে যাবে। সেক্ষেত্রে গর্ভ অবস্থার মাসে যে মুখ্য বৈশিষ্ট্যগুলো আমার একটা ভ্রূণের মধ্যে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে প্রথম মাস, ঠিক আছে, দ্বিতীয় মাস, আমি শর্টকাটে লিখি ফার্স্ট মান্থ, ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, টোটাল প্রেগনেন্সিটা হচ্ছে 9 মাসে, 9 মাসকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। প্রথম 3টে মাসে একটা সেমিস্টার, 3টে মাস ফার্স্ট সেমিস্টার। সেমিস্টার তোমাদের যেমন সেমিস্টার চলে, এখানেও সেমিস্টার। তারপরে 3টে মাসকে বলে সেকেন্ড সেমিস্টার, এবং তারপরে 9টা মাসকে বলা হয় থার্ড সেমিস্টার, ঠিক আছে? এই গেল। তাহলে ফার্স্ট সেমিস্টারে কি হচ্ছে, তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টারে কি হচ্ছে আমরা দেখব, তারপর হচ্ছে থার্ড সেমিস্টারে কি হচ্ছে আমরা সেটা দেখব। ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ আমি বলতে পারি গর্ভ অবস্থায় প্রথম মাসে হৃৎপিণ্ড গঠিত হয়। তার মানে ফার্স্ট সেমিস্টারের প্রথম মাসে, ফার্স্ট মান্থে হৃৎপিণ্ড, এখানে এটা বোঝো, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে, হৃৎপিণ্ড গঠন সম্পন্ন হয়, হৃৎপিণ্ড গঠন সম্পন্ন হয়। ক্লিয়ার? এক গেল। এইবার সেকেন্ডে আমি বলবো কি, সেকেন্ডে যখন এই হৃৎপিণ্ড গঠন শুরু হলো তখন থেকেই ফার্স্ট মাসেই যদি ফিটোস্কোপ থাকে, মানে স্টেথোস্কোপের তলায় আর একটা এক্সট্রা অংশ থাকে, সব স্টেথোস্কোপে থাকে না, কিছু কিছু স্টেথোস্কোপে থাকে, সেই স্টেথোস্কোপ দিয়ে আমাদের সেই ভ্রূণের হৃৎপিণ্ডের আওয়াজ তুমি শুনতে পাবে, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ প্রথম মাসের শেষেই হৃৎপিণ্ড যখন গঠন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি প্রথম ভ্রূণের যে আওয়াজ সেটা তুমি শুনতে পাবে। এক গেল। নেক্সট হচ্ছে, এবং সেই শব্দটা কিন্তু খুব ধীর এবং খুব সতর্কতার সাথে শুনতে হয়, খুব এক্সপার্ট কান যদি থাকে তাহলে শুনতে পাবে, নয়তো পরবর্তীতে সেই শব্দগুলো আরও বেশি বেশি ভালো শোনা যায়, কিন্তু প্রথম মাসের শব্দটা শোনার জন্য এক্সপার্ট কান দরকার। নেক্সট হচ্ছে, এবার আমরা জানবো যে দ্বিতীয় মাসের শেষে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় মাস, মানে দ্বিতীয় মাস, ঠিক আছে, দ্বিতীয় মাস, ফার্স্ট সেমিস্টারের মধ্যে দ্বিতীয় মাসে দেখা যাচ্ছে হাত, পা, আঙুল গঠন সব কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? ভ্রূণের হাত, পা, আঙুল গঠন হলো, তার মানে প্রথমে কি তৈরি হয়, হৃৎপিণ্ড তৈরি হয়, তারপরে কি তৈরি হয়, হাত, পা, এইসব তৈরি হয়। যে যাই করো একটু পড়ো, তাহলে আমি খুশি হব, বোঝো ব্যাপারটা। সেই ক্ষেত্রে হাত, পা, আঙুল তৈরি হয়ে গেল। সেকেন্ড, এবার চলে আসবো আমি হচ্ছে তৃতীয় সপ্তাহ শেষে। তৃতীয় সপ্তাহ মানে হচ্ছে 3 4 12 উইকস, তার মানে 3 মাসে
একটা সেমিস্টার, তার মানে 3 মাসের শেষে অর্থাৎ 3 × 4 = 12 উইকসে, ঠিক আছে, প্রথম 12 সপ্তাহ পরে অর্থাৎ প্রথম 3 মাস শেষ যখন হবে ফার্স্ট সেমিস্টার, অধিকাংশ এর শেষে অধিকাংশ ভ্রূণের গঠন সম্পূর্ণ হয়। তার মানে 3 মাসের শেষ হতে হতে সেই মায়ের গর্ভে যে ভ্রূণ এসছে তার সেই ভ্রূণের মোটামুটি যত অর্গান আছে সব গঠন কমপ্লিট হয়ে যায়। এইবার আসে হচ্ছে সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে আমরা দেখব যেখানে ফার্স্ট সেমিস্টারের শেষে অধিকাংশ ভ্রূণের সম্পন্ন হয় বলতে এখানে তুমি আমার জেনিটাল অর্গান, মানে সেটা স্ত্রী হবে না পুরুষ হবে, টেস্টিস, ভ্যাজাইনা, ওভারি যা যা আছে মোটামুটি সবই কমপ্লিট হবে। কেউ এই 3 মাসের শেষে যদি পরীক্ষা নিরীক্ষা করতে চায় তাহলে কিন্তু সেই শিশু ভ্রূণ স্ত্রী না পুরুষ সেটা কিন্তু সম্পূর্ণ বোঝা যায়। এটা করছো মাইন্ড ডাইভার্ট হচ্ছে না? পড়াটা কি বোঝা যাচ্ছে? এটা বন্ধ করো, ভিডিও অফ করো সব। আঙুল গঠিত হয় 2য় মাসের শেষে, আর থার্ড সেমিস্টারের শেষে অর্থাৎ 12 উইকস যখন হবে, 12 মাস না 12 উইকস, অধিকাংশ ভ্রূণের গঠন সম্পন্ন হয়। অধিকাংশ ভ্রূণের যে অর্গানগুলো আছে সব কমপ্লিট হয় মানে শরীর ভিডিও অফ কর, অফ করতে বলেছি। দেখেছো আমি পড়াবো না, অফ কর। ওই করতে যা, 12 শেষ, 11 কমপ্লিট করে ফেলেছিস, 12 শেষ, এবার বুঝবি ঠেলা পাকামো করার জ্বালা কি। যাই হোক, সেক্ষেত্রে বন্ধ করতে বলেছি, তারপরেও কি করে কন্টিনিউ করিস তুই? বল কি করে কন্টিনিউ করিস তুই? এইটুখানি বিবেক নেই? এইটুখানি ম্যানার্স কেউ শেখায়নি? সেক্ষেত্রে শেষে অধিকাংশ ভ্রূণের গঠন সম্পন্ন হয় মানে সেখানে জেনিটাল অর্গানগুলো কমপ্লিট হয়। জেনিটাল অর্গানগুলো কমপ্লিট হয় মানে পুরুষের টেস্টিস, পেনিসের গঠন হয়, স্ত্রীদের ওভারি, ভ্যাজাইনা সেটার গঠন সম্পন্ন হয়। তাহলে একটা ভ্রূণ হয়তো ছোট কিন্তু তার সমস্ত অর্গান কমপ্লিট করে ফেলে ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টার যখন শুরু হয় বা 5 মাস, মাসটা যখন 5 হবে তখন প্রথম নড়াচড়া, পেটের উপরে হাত দিলে, পেটে না সরি, মানে আমাদের গর্ভের উপরে হাত দিলেই বা ইউটেরাসের উপরে হাত দিলেই মুভমেন্ট পাওয়া যায়, একটা নড়াচড়া, বাচ্চা এত নড়াচড়া করে। তাহলে প্রথম এই কোয়েশ্চেনটা আসে, নিটে খুব আসে, প্রথম নড়াচড়া বোঝা যায় কোন মাসে? প্রথম নড়াচড়া বোঝা যায় কোন মাসে বোঝা যায়? সেটা হচ্ছে 5 মাসে গিয়ে প্রথম নড়াচড়া বোঝা যায়। ঠিক আছে, কবে বোঝা যায়? কুন্ডু বলো কবে বোঝা যায় প্রথম নড়াচড়া বাচ্চার? 5 মাস, কিন্তু সেটা সেকেন্ড সেমিস্টারে। 5 মাস হতে পারে কিন্তু সেমিস্টারটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার, কারণ টোটাল 9টা মাসকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। প্রথম 3 মাসে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড 3 মাসে সেকেন্ড সেমিস্টার, থার্ড 3 মাসে থার্ড সেমিস্টার। ঠিক আছে, তাহলে এইভাবে আমার কমপ্লিট হলো প্রথম নড়াচড়া। এইবার যেটা আমার হবে সেটা হচ্ছে 5ম মাসকালে ভ্রূণের নড়াচড়া বোঝা যায়, সাথে আরেকটা ঘটনা ঘটে, টাকে চুল গজায়, টাকে চুল আসে, বুঝেছো? ভ্রূণের টাকে এতদিন 5 মাস ধরে কোনো চুল ছিল না, ঠিক আছে, এইবার টাকে চুল গজাবে। ঠিক আছে, না টাকে লিখি না, লিখি মাথায়, টাকে লিখলে কেমন লাগে, মাথায় চুল গজাবে, চুল গজায়। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। এইবার যখন 9 মাস হয়ে যাবে তার মানে সেকেন্ড সেমিস্টারের শেষে অর্থাৎ
গর্ভাবস্থায় 24 সপ্তাহ শেষে অর্থাৎ 3 মাস কাল বা সেকেন্ড সেমিস্টার শেষে শিশু ভ্রূণের দেহে রোম গজাবে। তার মানে সেকেন্ড সেমিস্টার যখন শেষে গিয়ে ওর ভ্রূণের হাতে পায়ে সব জায়গায় রোম গজাবে, ছোট ছোট লোম হবে, ঠিক আছে? ভ্রূণে সারা দেহ রোম হবে, রোম হবে, রোম তৈরি হয়েছে, বোঝা গেছে? এইবার থার্ড সেমিস্টার যখন শেষ হবে তখনই আমাদের প্রসব কমপ্লিট হবে। এটা যখন কমপ্লিট হবে তখন আস্তে আস্তে ডেভেলপ করবে, 9 মাসের শেষে প্রসব হবে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে পাঞ্চুরেশন হবে, পাঞ্চুরেশন। তাহলে ভ্রূণের ডেভেলপমেন্টও বোঝা গেছে। এই জিনিসটা লিখে নাও। হয়েছে? আচ্ছা, তাহলে আমার এই চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ চ্যাপ্টার অর্থাৎ জননের চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব জননগত স্বাস্থ্য। তাহলে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম টোটাল কমপ্লিট। প্রথম পিডিএফটা পাঠিয়ে এক্সাম নেব, তারপরেরগুলো রেডি থাকো।